সাধারণ জ্ঞান বিগত সালের প্রশ্ন সমাধান করব আজকে 2023-24, 22-23, 21-22 এই তিনটা সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন সমাধান করব এবং যারা এইচএসসি 24, 25, 26 কিংবা সেকেন্ড টাইমার যেই হও এই সবগুলো টপিক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এইচএসসি 24 বলছিলে ভাইয়া পরীক্ষা তো এখন কবে হয় জানি না, তো কয়েকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস দেন। তো আমি চিন্তা করলাম যে বাসায় বসে তুমি তোমার এইচএসসির পড়াই পড়ো, আর এইখানে না হয় 1-1.5 ঘন্টা আমার ক্লাস করলা, এতে করে তোমার এইচএসসির পড়াও হলো আর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক সাধারণ জ্ঞানটাও। বিগত সালে কিছু প্রশ্ন দেখলে যেটা হবে, কেমন প্রশ্ন হয়, কিভাবে সলভ করতে হয়, জিকে থেকে কিভাবে টেকনিক অ্যাপ্লাই করতে হয়, আজকের এই পুরো লাইভ ক্লাসটাতে সবার সাথে শেয়ার করব। যে যখনই যেখান থেকে লাইভটা দেখবা, যদি এই ক্লাসগুলো আরও করতে চাও কিংবা আমার কোর্সে ফ্রিতে যুক্ত হতে চাও, সর্বপ্রথম এই পোস্টে একটা রিয়েক্ট দিতে হবে। এই পোস্টে সবাই একটা রিয়েক্ট দিয়ে দাও এবং কমেন্টে লিখো @highlight, প্রত্যেকে রান করো এবং এই পোস্টটা তোমার আইডিতে বিভিন্ন কলেজের গ্রুপে, ফ্রেন্ডদের গ্রুপে, মেসেঞ্জারে শেয়ার করো যত পারো। যত বেশি শেয়ার করবা, যে সবচেয়ে বেশি শেয়ার করবা তারাই কিন্তু কোর্স ফ্রিতে যুক্ত হতে পারবা। আর বন্ধুদেরকে মেনশন করতে থাকো। তো দেখি ক্লাসটা ঠিকঠাক আসলো কিনা, ক্লাস ঠিকঠাক আছে কিনা। ওকে ওকে, বন্ধুদেরকে মেনশন করতে থাকো। আচ্ছা, তাহলে সব ঠিকঠাক আছে, আমিও তাহলে শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আর প্রবলেম নাই, তাহলে সব ঠিকঠাক যেহেতু আছে। আচ্ছা, তাহলে সব ঠিকঠাক আছে, আমিও তাহলে শুনতে পাচ্ছি। ওকে 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 ওকে, সবাই একটু শেয়ারটা করে দাও। আর আজকে আমরা বিগত সালে কিছু প্রশ্ন সলভ করে দেখি যে এখন আসলে বসে থাকার সুযোগ নাই আমাদের। এইচএসসি 24 বলি, 25 বলি, 26 বলি, তোমাদের সবার জন্য সাধারণ জ্ঞান কিভাবে মজায় মজায় সলভ করতে হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 3 বছরের নির্বাচিত কিছু প্রশ্ন আজকে এনেছি এবং রিসেন্ট এই 2024 সালের জুলাই মাসে সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান কিন্তু আজকের এই ক্লাসে থাকবে। আজকে ম্যাথ থাকবে, টেকনিক থাকবে, শর্টকাট বিভিন্ন মানে মুখস্থ করার টেকনিক থাকবে। সো 1-1.5 ঘন্টা যারা ক্লাসটা করবা সবাই আশা করি অনেক বেশি উপকৃত হবা। এইখানে লেখাটা দেখো, এই লেখাটাতে সবাই ডান করে দাও, যতবারও শেয়ার করো। আজকে সর্বোচ্চ শেয়ার হলে এরকম ক্লাস আরও তোমাদের ফ্রিতে দিব 10টা। ওকে, তাহলে আমি হচ্ছে ক্লাসটা একটু শেয়ার টেয়ার করে দিই তোমাদের মতো করে। আমিও শেয়ার করে দিই। আচ্ছা, আমিও শেয়ার করে দিই। কমেন্টে @highlight কমেন্টার্স এগুলো লিখে দিই একটু, ঠিক আছে? ওকে, আচ্ছা ওকে, সময় আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি 1 মিনিট, তারপর হচ্ছে এই ক্লাসটা শুরু হবে। যারা পরে দেখবা এই লাইভটা একটু এই জায়গাটা টেনে দেখবা, ঠিক আছে? ওকে, কমেন্টার্স, টপ ফ্যান এগুলো একটু দিয়ে দিই। ওকে, আচ্ছা, সবাই শেয়ার করতে হবে সবাইকে আজকে। সর্বোচ্চ যারা শেয়ার করবা, ওকে ওকে, আমি শেয়ার করে দিলাম। আর একটা শেয়ার বাকি আছে, আমার পেইড গ্রুপে শেয়ার করতে হবে, শিক্ষার্থীরা তো জানে না। ওকে, ডান, আমার জায়গা থেকে শেয়ার করা ডান। তোমরা একটু শেয়ারটা করে দাও সবাই। দেরিতে শুরু করি, বাট একটু সুন্দর করে শুরু করি আমরা, নাকি? আচ্ছা, কার কি অবস্থা, কার মনের অবস্থা কি, কে কেমন আছো, কে কোন জেলা থেকে দেখছো, এটা একটু আমাকে জানাই দিও। কে কোন জেলা থেকে দেখছো? ডান, আমার শেয়ার করে ডান। এইবার আমি যথারীতি ক্লাসে ফিরে যাচ্ছি। ওকে, সো ক্লাসটা নিয়ে একটু কথা বলতে চাই। ওকে, আর সবার কমেন্ট কিন্তু আমি পড়বো, আমার সামনে ফোন আছে, এই ফোনে সবার কমেন্টগুলো একটু এখান থেকে পড়া হবে ইনশাল্লাহ। সবাই শেয়ার করে দেই। যারা শেয়ার করবা, যারা পিডিএফটা পাইতে চাও, আজকের ক্লাসের পিডিএফটা পাইতে চাও, এই শেয়ার করতে হবে। শেয়ার করে ডান লিখে জানাইতে হবে, কমেন্টে ডান লিখে, ভাই আমি আমার আইডিতে শেয়ার করছি, কলেজের গ্রুপে শেয়ার করছি, নাইলে হবে না। আর কে এসেছি, কোন ব্যাচ, কে কোন জেলা থেকে দেখছো একটু জানিয়ে দাও। ওকে, শেয়ারের সংখ্যা খুবই কম। ওকে, কুষ্টিয়া থেকে দেখছে, পঞ্চগড় থেকে দেখছে, নরসিংদী, শেয়ার ডান করেছে মেহরাজ। আর আমার পেইড ব্যাচের কারা, তারাও একটু জানাই দাও যে ভাই আমি আপনার পেইড ব্যাচের। ওকে, ঠিক আছে, কথা না বলে শুরু করে দিই আজকে ক্লাস। খাতা কলম নিয়ে বসবো অবশ্যই, আর খুব মনোযোগ দিব আজকে ক্লাসে। সো এইচএসসি 24-এর পরীক্ষাটা স্থগিত। আমরা অনেকে শুনেছি যে এইচএসসি প্রশ্নই নাকি পুড়ে গেছে। যাই হোক, সো এক্ষেত্রে কবে পরীক্ষা হয় নির্দিষ্ট তারিখটা কিন্তু সামনে দেয়নি। সেক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাই এই মুহূর্তে কি অ্যাডমিশনে পড়বো নাকি এইচএসসিতেই পড়বো? এটার আমার প্রথম উত্তর হচ্ছে, তোমার যদি তোমার একাডেমিক বা এইচএসসির প্রিপারেশন 1%ও বাকি থাকে, 2%ও বাকি থাকে, আগে ওইটাতে ফোকাস করো। এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারলে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা। এইচএসসি রেজাল্ট থেকে বিশ্ববিদ্যালয়ের নাম্বার যোগ হয়, এসএসসি থেকেও যোগ হয়, সেইটা জায়গাতে কোনো ঘাটতি দেওয়া যাবে না। এর পাশাপাশি যদি
আমার এই ক্লাসগুলো করতে পারো বা বাসায় একটু পড়ো, বাসায় পড়লে তুমি 2-3 ঘন্টা সময় লাগবে, বাট আমি যদি তোমাকে বিগত সালের প্রশ্ন সলভ করে দিই সাধারণ জ্ঞান, আজকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন সলভ করাবো, টেকনিক ম্যাপ সব সহ। সো তোমার কিন্তু এটা উপকৃত হবে। 1-2 ঘন্টা এখানে সময় দিলা, বাকিটা একাডেমিক পড়ার সময় দিলা। আর এইচএসসি 25 ব্যাচ তোমাদের তো ডেফিনেটলি ক্লাসগুলো লাগবে, এইচএসসি লেভেল থেকেই ভালো করে ক্লাসগুলো করলে কিছু দিক নির্দেশনা আজকে দিব, তুমি বিশ্ববিদ্যালয় টপ করতে পারবে। সেই 26 ব্যাচ নতুন কলেজে উঠেছো তোমাদের, আর সেকেন্ড টাইমারদের জন্য আজকে ক্লাসের টপিকগুলো তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো সবাই একটু আমরা দেখি। তো আজকে আমরা প্রথমেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের 2023-24 সালের প্রশ্ন কয়েকটা সলভ করব। এই যে এইবার যারা পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা সাধারণ জ্ঞানের কি রকম প্রশ্ন আসলে দেখেছে, সেগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা দেখব। সো প্রথমে আমরা 23-24 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করব। যারা প্রশ্ন সলভ করতে চাও বাজারে গিয়ে প্রশ্ন ব্যাংক কিনবা, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্ল্যান করে থাকো, বিভিন্ন লাইব্রেরি থেকে বলবো ভাই আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের প্রশ্ন ব্যাংক দেন, তো ওরা কিন্তু তোমাকে দিয়ে দিবে। তো সেখানে তুমি বিগত সালের অনেক বছরের প্রশ্ন সব পেয়ে যাবা, ব্যাখ্যা সহ পেয়ে যাবা, সেগুলো কিনে নিতে পারো। তো বাসায় সলভ করলে যেটা হয়, অনেক সময় তুমি বুঝো না অনেক কিছু, বাট আমি যদি সলভ করে দিই হয়তো এর চেয়ে বেটার তোমার আন্ডারস্ট্যান্ডিংটা হবে। সো চলো আমরা 23-24 সেশনের কিছু প্রশ্ন সলভ করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? বব ডিলান, অ্যালেন গিন্সবার্গ, জর্জ হ্যারিসন, বিক্রম শেঠ। আমি এই প্রশ্নটার জন্য এত বেশি মানে কি বলবো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মোট 5 থেকে 6টা বিশ্ববিদ্যালয় এই 23-24 সেশনে, আমি আবার বলছি এই 23-24 সেশনে এই প্রশ্নটা মুক্তিযুদ্ধ অংশের এই প্রশ্নটা 5 থেকে 6টা ইউনিভার্সিটিতে একই সেশনে আসছে এইবার। তো এরকম একটা প্রশ্ন আমি তোমাদেরকে নিয়ে আসলাম, এটা মাধ্য দিয়ে বুঝাইলাম যে কিছু প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্ন, এটা কিন্তু বিগত সালের একটা প্রশ্ন, প্লাস একই প্রশ্ন একই সেশনে অনেক বিশ্ববিদ্যালয় আসতে পারে। তাই তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, দেখি কারা কারা পারো, তারপর কিন্তু এটা আমি সুন্দর করে সলভ করে দেবো ইনশাল্লাহ। দেখে এটা উত্তর কারা পারো, আমার মনে হয় যে বেশি কেউ পারবে না, তোমরা ট্রাই করো, সমস্যা নাই, ট্রাই করো। কারা কারা উত্তর দিতেছো আমি দেখি 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 কারা কারা উত্তর দিতেছো। মৌ মেহরাঞ্জন, তানজিলা, শারমিন, জয়ন্ত সিংহ, অ্যাওয়াকেন যিশু, প্রবীণ বর্মন, সাব্বির, অনেকে মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করছো, আমি দেখি কারা কারা উত্তর দিচ্ছ। ওকে, সবাই মোটামুটি ক্ষয়ের দিকে উত্তর দিচ্ছ। 2 নাম্বার বলতেছো যে অ্যালেন গিন্সবার্গ। ওকে, এমডি শামীম। এই যে সবাই কিন্তু পোস্টে একটা রিয়েক্ট দিয়ে ডেফিনেটলি আইডিতে শেয়ার করতে হবে, যত পারো বন্ধু মেনশন করো, সর্বোচ্চ আজকে যে মেনশন করবা, এবং যে কমেন্টে লিখবা @HIGHLIGHT, এই হাইলাইট এইটা একসাথে মিলাইয়া কমেন্টে যারা লিখবা 5জন 10জন বন্ধু যারা মেনশন দিবা, এই দুইটা স্ক্রিনশট নিবা, আর তুমি তোমার আইডিতে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে স্ক্রিনশট নিয়ে আমার এই পেজের বক্সে দাও, তোমাকে আমি ফ্রিতে আমার 1350 টাকার কোর্স অ্যাড করে দিব। 2জনকে অ্যাড করবো ইনশাল্লাহ, আজকে লাইভে অনেকদিন পর অ্যাড করবো ভাবছি। সো এইটা একটু লিখে দাও, হাইলাইট, একজনও মিস করবে না ইনশাল্লাহ, সবাই হাইলাইট। তো তোমাদের উত্তরগুলো আমি একটু দেখি, তারপর একটু সলভ করে দিই। আজকে আমাদের অনেক প্রশ্ন আছে, সবাই ধৈর্য ধরে শেষ অবধি থাকবা। ওকে, আচ্ছা, তো এইখানে সবার উত্তর যেহেতু বি, সবার উত্তর যেহেতু খ, তাহলে আমি একটু দেখি। তো সেপ্টেম্বর অন যশোর রোড, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে নিয়ে একটা কবিতা, এবং এই কবিতাটা কয় লাইনের? কবিতাটা হচ্ছে এটা না, কবিতাটা হচ্ছে সবাই লিখো 152 লাইনের। কয় লাইনের? 152। বিগত সালে বিভিন্ন জায়গায় এইটা এসেছে যে এই সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটা কয় লাইনের? এই কবিতাটা হচ্ছে 152 লাইনের একটা কবিতা, বিশাল একটা কবিতা। এখন এই কবিতাটার লেখক হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। আমাদের যখন মুক্তিযুদ্ধের একটু শেষের সময়, সেপ্টেম্বর থেকে অক্টোবর বা এই সময়টাতে, মার্কিন মানে যুক্তরাষ্ট্রের একজন কবি, তিনি প্রথমে কলকাতায় আসেন। কলকাতায় এসে তার একজন বন্ধুর সাথে সে দেখা করেন, তার নাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। এই সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম আমরা অনেকে জানি। তো এই সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে দেখা করে তিনি কলকাতার ওই সাইডে তিনি কিন্তু বাংলাদেশের যশোরে, বেনাপোল সীমান্ত হয়ে যশোরে আসার চেষ্টা করেন, কিন্তু তখন সেই সময়টাতে প্রচুর পরিমাণে বন্যা ছিল, পানি ছিল। তিনি কিন্তু বনগাঁও হয়ে নৌকাতে করে আসেন এই অ্যালেন গিন্সবার্গ বাংলাদেশে। এসে যুদ্ধবিরত সেই বন্যা অবস্থা, মানুষের দুর্দশা, খারাপ অবস্থা দেখে তার খুব খারাপ লাগে, এবং সে যখন আমেরিকায় ফিরে যান, এই অ্যালেন গিন্সবার্গ তিনি কিন্তু এই সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটি লিখেন। লিখার পর 2-1 মাস পর আমেরিকায় কিন্তু এই কবিতাটা
বা বিভিন্ন কবিতার আয়োজন করা হয় বাংলাদেশের জন্য, সেখান থেকে সেই কবিতা অনুষ্ঠানে ছিলেন এই বব ডিলান। এই বব ডিলান কবিতাটা দেখে খুব পছন্দ হলো তার, এবং বব ডিলান কি করলেন, এই কবিতাটা একটা সুর দিলেন। বব ডিলান আমরা জানি এমন একজন ব্যক্তি যিনি পৃথিবীতে সঙ্গীত শিল্পী হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে। এটা মাথায় রেখো, কে কে সঙ্গীত শিল্পী হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে? এই বব ডিলান। তো বব ডিলান এই কবিতাটাকে একটা সুর দিলেন, এবং এই সুরই তিনি গাইলেন। কবে গাইলেন? ওই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে, সেখানে কিন্তু এই বব ডিলান এই গানটি গান, এটা থেকে সুর করে যে গানটি হয় সে গানটি তিনি গান। তাহলে এই কবিতাটা কয় লাইন? এটা কিন্তু অনেকে ভুলে যায়, আমরা 152 আর 150-এর মাঝখানে অনেকের কনফিউশন তৈরি হয়। এটা হচ্ছে 152 লাইনের একটা কবিতা। কে লিখেছেন? অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। অ্যালেন গিন্সবার্গ কোথায় এসেছিলেন? যশোরে এসেছিলেন। অ্যালেন গিন্সবার্গের কার সাথে এসেছিলেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে এসেছিলেন। অ্যালেন গিন্সবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটিতে সুর দিয়ে কে গান? বব ডিলান। আর বব ডিলান যে কনসার্ট ফর বাংলাদেশে গান করেন, সেই পুরো অনুষ্ঠানটির আয়োজনে সার্বিকভাবে ছিলেন যিনি, তার নাম কিন্তু জর্জ হ্যারিসন। তো এই তিনটা অপশন কিন্তু মোটামুটি আমাদের মুক্তিযুদ্ধের সাথে জড়িত। এবং আমি একটা কথা বারবার বলতে চাই, সামনে, পিছনে, উপরে, নিচে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে যত অ্যাডমিশন টেস্ট আছে সামনে, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, এই মুক্তিযুদ্ধের পার্ট থেকে একটা বা দুইটা করে প্রশ্ন আসে। লিখে নাও এটা তোমরা। আর আমি কিন্তু আজকে একটা প্রশ্ন দিয়ে তোমাদের 6 থেকে 7টা এমসিকিউ সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। সবার কি মুখস্থ? যদি মুখস্থ হয়ে থাকে তাহলে আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, দেখি কারা কারা উত্তর করতে পারো। সোনামণিরা দেখি কারা কারা উত্তর করতে পারো, বলো তো বলো তো বলো তো বলো তো। অ্যালেন গিন্সবার্গ কার সাথে এই যশোর ভ্রমণে এসেছিলেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু আমাকে করে দাও কমেন্টে। সবার আগে কি কমেন্ট করো? সবার আগে কে কমেন্ট করো আমি দেখতে চাই। সবার আগে কে কমেন্টটা করো। আমরা এক একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখি 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 সবার আগে কে কমেন্টটা করো। ওকে ওকে, রিপ্লাই কে দেয়? রিপ্লাইয়ের জন্য একজন আছে, সে রিপ্লাই দিচ্ছে যে গুরুত্বপূর্ণ তোমার যে জিনিসগুলো রয়েছে, যেমন কোর্সের ডিটেলস বা বিভিন্ন বিষয়গুলো। আর আমি যদি রিপ্লাইয়ের দিকে বেশি নজর দেই, আমি কমেন্টগুলো পড়ি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখি, বাট ওই যে কোর্স টোর্স এই সংক্রান্ত রিপ্লাইগুলো কিন্তু জন্য একজন নিযুক্ত আছে তোমাদের জন্য। একা তো আর তোমাদের সবটা সামলাইতে পারবো না, বিভিন্ন কাজে বিভিন্ন জন নিযুক্ত থাকে আর কি। সুনীল গঙ্গোপাধ্যায় লিখছে মেহরাজ, নাহিদা, ফারিয়া, অন্তরা, এওয়াকেন যিশু, মৌ মেহের, এই নামটা একটু ভালো করে লিখো তো তোমার নামটা, মেহেরাঞ্জন, পিএম তুর্য, রাফিদ সাইদ, সুনীল ভাই, মোহাম্মদ মুচা লিখছে সুনীল। এই সুনীল কি তোমার ভাই হয়? সাবরিনা মেহরা, সুনীল গঙ্গোপাধ্যায়, তোমাদের উত্তর সবার কিন্তু উত্তর সঠিক। তাবাসসুম জিম বলি, ফ্ল্যাশব্যাক বলি, বিথি বলি, পৃথি বলি, জুথি বলি, সুজন বলি, সব সুমু বলি, সবার উত্তর সঠিক, মোটামুটি সবার উত্তর সঠিক। তাহলে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ টপিকটা প্রায়োরিটি দিয়ে পড়লে এটা তোমাদের জন্য সাজেশন, একটা প্রশ্ন তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ কমন পড়বে, বিশেষ করে ভাষা আন্দোলনের সময়টা। আচ্ছা, কোনগুলো কমন পড়বে দাগাই দিবে, এগুলো তো আমার পেইড ব্যাচে অলরেডি আমি দাগাই দিছি। যারা পেইড ব্যাচে তোমরা এগুলো ক্লাসগুলো করেছো না, একটু জানাও আমাকে। পরের প্রশ্ন খুব সাবধানে পড়বা এবং উত্তর দেওয়ার চেষ্টা করবা। নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই? এটা ভালো করে পড়ো। নিচের কোন বিভাগের সাথে ভারতের সরাসরি সীমানা যুক্ত নাই? একটা হচ্ছে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ। 4টা অপশনের মধ্যে তোমরা ধুমায় উত্তর করো, দেখি কে সবার আগে সঠিক উত্তর দিতে পারো। নিচের কোন বিভাগের সাথে? এটাও কিন্তু এই 23-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমি কিন্তু সেই প্রশ্নগুলো সলভ করাচ্ছি এবং দেখি তোমরা উত্তর করো, তারপর আমি তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। আর যারা ক্লাস শেয়ার করবা, সর্বোচ্চ মেনশন দেবে, স্ক্রিনশটটা আমার পেজে দিবা, ভালো কিছু হবে। আর এরকম ক্লাস যদি আরো চাও যে নাবিল ভাই আপনি আরো 8-10টা ক্লাস নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে দেন, রাজশাহীগুলো সলভ করে দেন, জাহাঙ্গীরনগর সলভ করে দেন, বিউপির সলভ করে দেন, আমাদের খুব ভালো হয়, ফ্রিতে সলভ করে দেন, ডেফিনেটলি আমি করাবো, যদি তোমাদের আগ্রহের উপর নির্ভর করে। বেশি বেশি রিয়েক্ট, কমেন্ট হাইলাইট, এবং তোমার সবার একজনও বাদ থাকবে না তোমার আইডিতে শেয়ার করা। এই ক্লাসগুলো তুমি তোমার আইডিতে শেয়ার করো, তোমার ফ্রি টাইমে তুমি আরেকবার দেখবা, তোমার কিন্তু এগুলো মনে থাকবে। আমার এই পেজে বা ইউটিউবে অনেক পোস্ট কিন্তু হয়ে যাবে, এগুলো নিচে চলে যাবে, তবে তোমার আইডিতে শেয়ার করে সংরক্ষণে রাখো। হুট করে অনেক সময় টাইম ওয়েস্ট করতেছো, আইডি থেকে একটু নিচে স্ক্রল করে ভুলে তুমি এই পোস্টটা দেখলা, মনে পড়লো না রে নাবিল ভাই তো জিকে ক্লাস করায়, জিকে মানে তো আমার স্বপ্ন মানে তো বিশ্ববিদ্যালয়, না আমি পড়ায় ফিরে যাই।
এভাবে কিন্তু কাজ করে আসলে আমাদের ইমোশনগুলো। শেয়ার করে আইডিতে দেখি কারা কারা শেয়ার করে ডান লিখে জানাইছে, আমি দেখবো। এখন আগামী 30 সেকেন্ডে আমি তোমাদের কাছ থেকে সর্বোচ্চ শেয়ার চাই। আর আজকে যদি সর্বোচ্চ শেয়ার পরে তাহলে তোমাদের এই পিডিএফ বা বিভিন্ন টেকনিকের পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দিব। দেখি 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 1 মিনিট সময় দিলাম। ওকে, 1 মিনিট সময়। সবাই উত্তর কি করতেছো? সবাই উত্তর করতেছো যে ভাইয়া বরিশাল বিভাগ, মোগো বরিশাল লিখছো তুর্য। আর কে কি লিখছো? আর কে কি লিখছো? আর কার উত্তর? আর কার উত্তরগুলো দেখি দেখি দেখি। বরিশাল বিভাগ লিখছো। আচ্ছা, তাহলে ম্যাপ দেখে পড়লে এগুলো আসলে মুখস্থ করতে হয় না। আমরা অনেকে আসলে কি করি, যেটা মুখস্থ করি। শেয়ার ডান, অ্যাওয়াকান যিশুর, মোহাম্মদ মুচার শেয়ার ডান, বাকিদের শেয়ার নাই। শেয়ার নাই, খুব খারাপ লাগলো। তাহলে আমরা যদি একটু ম্যাপটা দেখে পড়ার চেষ্টা করি, একটু যদি ম্যাপ দেখে পড়ার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখব? আমরা কিন্তু যা দেখার তাই দেখব, যা শেখার তাই শিখবো। সো আমরা একটু ম্যাপের দিকে তাকাই। হ্যাঁ, একটু ম্যাপের দিকে তাকাই। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, ঠিক আছে, চট্টগ্রাম। এখন খেয়াল করো, এই রংপুরের সাথে ভারতের সাথে সীমান্ত সংযোগ আছে, রাজশাহীর সাথেও আছে, খুলনার সাথেও আছে। ময়মনসিংহের সাথে এই যে উত্তর দিকে আছে, এদিকে মেঘালয় আমরা জানি, সিলেটের দিকে এদিকে তোমার আছে, আসামের সাথেও আছে, ঠিক আছে। চট্টগ্রামের দিকে আছে তোমার এইদিকে দেখতেই পাচ্ছ, ত্রিপুরা সাইডে আছে, বিশেষ করে ত্রিপুরা, মিজোরাম টিজোরাম আছে, খুলনার এদিকে ভারতের পশ্চিমবঙ্গের সাথে আছে, রাজশাহীর সাথে পশ্চিমবঙ্গ, রংপুরের সাথে পশ্চিমবঙ্গ, আসাম সবই আছে। তাইলে ময়মনসিংহের সাথেও মেঘালয় আছে। কিন্তু মনা, দুইটা বিভাগের সাথে আমাদের কিন্তু সীমান্ত সংযোগ নাই ভারতের সাথে। একটা হচ্ছে এই বরিশাল, এই বরিশাল এইভাবে দেখো বঙ্গোপসাগরের সাথে মিলেছে, সরাসরি কোনো বর্ডার শেয়ার করেনি ভারতের সাথে। ঠিক তেমনি এই যে মাঝখানে ঢাকা, ঢাকার সাথেও কিন্তু ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। তাহলে শুধু বরিশাল কেন, আমরা ঢাকা বিভাগকেও বলবো। তাহলে কোন বিভাগের সাথে, কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই তোমাদের তাও জানতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে, বিভাগ না দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে নিচের কোন জেলার সাথে, নিচের কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। আরে নাবিল ভাই তো পড়াইছে বরিশাল আর ঢাকা, তাহলে জেলা তো পড়ায় নাই। ওরে পাগল, বরিশাল বিভাগের যে জেলাগুলা সেগুলোর সাথে ভারতের সীমান্ত সংযোগ নাই, এবং ঢাকা বিভাগের আন্ডারে যে জেলাগুলা সেগুলোর সাথে নাই। তো ঢাকা বিভাগের অন্তর্গত যে জেলাগুলা সেগুলো একটু মুখস্থ করে রাখবি, অবস্থানগুলো মাথায় রাখবি, বরিশাল বিভাগের গুলো রাখবি। আমি তোমাকে দেখাই, এই যে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ঠিক আছে, ঠিক আছে, এই যে ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, ভোলা, এগুলা কিন্তু তোমার বরিশাল বিভাগের অন্তর্গত, যেগুলোর সাথে কিন্তু এই জেলাগুলোর সাথে কিন্তু ভারতের সীমান্ত সংযোগ নাই। একইভাবে ঢাকার, এই যে ঢাকা দেখতে পাচ্ছ, এই যে ঢাকা, নারায়ণগঞ্জ বা এই সাথে গাজীপুর টাজীপুর বা মুন্সিগঞ্জ, এই টাইপের এগুলোর সাথে কিন্তু কোনো সীমান্ত সংযোগ নাই, থাকার সম্ভাবনা নাই এইগুলা আর কি। বিশেষ করে আর কি এই বিভাগের অন্তর্গত এইগুলাকে বেশি প্রায়োরিটি দিয়ে এইগুলা বেশি আসতে পারে। এইবার এমন একটা জেলা যেটা কিন্তু আমাদের সীমান্তবর্তী জেলা, এমন একটা জেলা যেটা আমাদের সীমান্তবর্তী জেলা কিন্তু ভারতের সাথে সীমানা নাই। প্রায় দেখো এই যে সীমান্তবর্তী জেলাগুলো আছে, আমরা জানি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। কয়টা? 32টা। সীমান্তবর্তী জেলা কোনগুলা? যেগুলা কিন্তু এই যে বাংলাদেশের সীমানার সাথে আছে, এরকম সীমানার সাথে ভারতের সাথে আছে, এরকম 32টা জেলা, চার সাইডে 32টা জেলা আছে, যেগুলা ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে, দুইটা দেশের সাথে বর্ডার শেয়ার করেছে। আমাদের আশেপাশে কয়টা দেশ? ভারত, মিয়ানমারে যে সবাই উত্তর করতেছো সীমান্তবর্তী জেলা নিয়ে। এখন ভারত ও মিয়ানমারের সাথে মোট সীমান্তবর্তী জেলা 32টা। এক্ষেত্রে ভারতের সাথে 30টা, ভারতের সাথে 30টা এবং মিয়ানমারের সাথে 3টা। 30 আর 3 তো 33 হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে দেখতে পাচ্ছ রাঙামাটি জেলা, রাঙামাটি জেলার ঠিক এই জায়গাটা এইদিকে মিয়ানমারের সাথেও আছে, এই পাশে ভারতের সাথেও আছে। তাহলে এমন একটা জেলা, যেই জেলাকে বলা হয় সীমান্তবহুল জেলা, এই সীমান্তবহুল জেলা দুইটা দেশের সাথে বর্ডার শেয়ার করেছে। একমাত্র জেলার নাম কি? রাঙামাটি জেলা। তাহলে এই ভারতের সাথে যখন 30টা গুনতে যাই তখনও আমরা রাঙামাটির নামও বলি, আবার এই মিয়ানমারের সাথে 3টা জেলা আছে তখনও কিন্তু রাঙামাটির নাম আসে। দুইবার রাঙামাটির নাম আসার কারণে কিন্তু দুইবার দুইটা জেলা হয়ে যায় না, তাই 30 আর 3 হয় 32। ঠিক আছে, তো এটা কথা না, কথা হচ্ছে সীমান্তবর্তী এমন একটা জেলা যেটা কিন্তু
তোমার মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করেছে অথচ ভারতের সাথে করেনি, সেটি হচ্ছে এই কক্সবাজার। কি? এই হচ্ছে কক্সবাজার। কোনটা? এই হচ্ছে কক্সবাজার। এই হচ্ছে কি? কক্সবাজার। এটা মাথায় রাখবা। এই কক্সবাজার জেলা, কক্সবাজার জেলা, এই কক্সবাজার জেলা বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার, যেটি কিন্তু ভারতের সাথে কোনো বর্ডারের সাথে যুক্ত নাই। এটা মাথায় রাখবা। তো এরকম ম্যাপ দেখে পড়লে কিন্তু আর কোনো কিছু মুখস্থ করা লাগে না, তোমরা এগুলো দেখে কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখানে ম্যাপ দেখে অনেক কিছু বোঝানোর ছিল, যেগুলো পরে আমাদের পেইড ব্যাচের ক্লাসে অলরেডি বুঝিয়েছি, প্লাস এরকম বোঝানোর চেষ্টা করি। আরও অনেক অনেক বিষয় আছে, অনেক অনেক বিষয় আছে। ঠিক আছে, সো এই আর কি। তো আশা করি তোমাদের উত্তর সবারই প্রায় সঠিক হয়েছে, তারপর আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। এইবার দেখো, ওকে ঠিক আছে। এইবার 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 3 নাম্বার প্রশ্ন। বাংলাদেশ, এটা কিন্তু 24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল, বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই প্রোডাক্ট কোনটি? 21তম। এই যে এইগুলা প্রশ্ন এসেছিল, এগুলো সব কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম বা আমার স্লাইডে পড়িয়েছিলাম, কমনও পড়েছে আমার স্লাইড থেকে। সো এরকম একটা প্রশ্ন আমি বলছিলাম যে এই জিআই পণ্য থেকে একটা প্রশ্ন আসবেই, এমনি বলছিলাম, তো প্রশ্ন চলে এসেছিল। তো বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি? এখানে 4টা অপশন আছে, তোমরা একটু উত্তর করো, তোমরা একটু উত্তর করে দাও। আমার এখান থেকে কি কি প্রশ্ন কমন পড়ছে, কি পড়ছে আমি একটু পরে দেখাবো না তোমাদেরকে, তোমরা একটু দেখো। সো দেখি 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 কারা এখনো পোস্টে রিয়েক্ট দাও নাই, কারা একটা শেয়ার করো নাই, ডান লিখে জানাও নাই, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো থাকবে না, তারা কিন্তু এই ক্লাসগুলো পাবা না, পিডিএফ পাবা না বিভিন্ন টেকনিকের। সবাই মেনশন দাও, সবাই, যাদের স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, যারা এই ক্লাসগুলো করতে চায়, বন্ধুদেরকে মেনশন দাও। তুমি আজকে ওকে মেনশন দিবা, একদিন তো ও তোমাকে মেনশন দিবে। সবাই সবাইকে মেনশন দাও, তো দেখি কে সর্বোচ্চ মেনশন দাও, কয়জনকে মেনশন দিতে পারো আজকে দেখবো। দেখি আইডিতে শেয়ার করে ডান জানাই দাও, পরে ক্লাসগুলো করতে পারবা, আরো একবার দেখে নিবা। এটা একটু উত্তর করো সবাই। সবাই লিখতেছো যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, তাহলে বাংলাদেশের 21তম জিআই পণ্য ছিল ব্ল্যাক বেঙ্গল ছাগল। এই ব্ল্যাক বেঙ্গল ছাগল সবাই আমরা চিনি, ব্ল্যাক বেঙ্গল ছাগল, কালো ছাগল, কালো জাতের ছাগল। এই ব্ল্যাক বেঙ্গল বা কালো জাতের ছাগলকে সারা পৃথিবী কি নামে চিনে জানো? কুষ্টিয়ার গ্রেড। কি নামে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, বিগত সালে এসেছে কুষ্টিয়ার গ্রেড। কি? কুষ্টিয়ার গ্রেড, কুষ্টিয়ার গ্রেড, এটা মাথায় রাখবা, কুষ্টিয়ার গ্রেড। এই কালো জাতের ছাগল, এইটাকে পৃথিবীতে চিনে হচ্ছে কুষ্টিয়ার গ্রেড নামে, চামড়ার জন্য খুবই বিখ্যাত। বাংলাদেশের বেশিরভাগ ছাগলে কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের অন্তর্গত। সো এটা একটু মাথায় রাখবা। এখন কথা এটা না, এই যে জিআই পণ্য এখনো কি 21টা আছে? এখনো 21টা নাই। সবাই আপডেট তথ্যটা লিখে ফেলো, 2024 সালের এই জুলাই মাসের আপডেট তথ্য সবাই লিখো। বর্তমানে জিআই পণ্য 32টি। বর্তমানে কতটি জিআই পণ্য? বর্তমানে কতটি? 32টি। লিখো 32টি। বর্তমানে জিআই পণ্য কয়টি? সবাই লিখো 32টি। এটা কিন্তু একদমই আপডেট তথ্য। বর্তমানে জিআই পণ্য কয়টি? 32টি। সবাই একটু লিখো 32টি। ওকে। এবং 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 বাংলাদেশের 32তম জিআই পণ্য কোনটি? তোমরা হয়তো একটু সহজে মনে রাখতে পারবা, মনে করাই দেই। যখন এই যে দেশে ছাত্র আন্দোলন শুরু হয়, তখন কিন্তু তোমার কি হয়, অনেক শিক্ষার্থী মারা যায়, অনেক শিক্ষার্থী আহত হয়, অনেক শিক্ষার্থী নিখোঁজ হয়। সেই সময়টাতে বেশিরভাগ টিভি চ্যানেলই প্রচার করছিল যে কে কোথায় মারা গেল, কয়জন মারা গেল, কে কোথায় আন্দোলন করছে। কিন্তু আমাদের সবার প্রিয় বাতাবি লেবুর টিভি বিটিভি কিন্তু প্রকাশ করেছিল প্রায় 28 থেকে 29 মিনিটের মতো, খুব সম্ভবত, একটা বড় প্রতিবেদন। নরসিংদীর লটকন, কত মজা! নরসিংদীর লটকন কেমন চাষ হচ্ছে, লটকা, যেটাকে আমরা লটকা বলি, লটকন। তো ওইটা পরে আবার সবাই একটু এই আমার মতো পচাইছে এরকম, বিটিভি কিন্তু ওই ভিডিওটা ডিলিট করে দেয়। তো ওই নরসিংদীর লটকন হচ্ছে বাংলাদেশের 32তম জিআই পণ্য। সবাই লিখছো? লিখা হলে ডান লিখে জানাও যে ভাইয়া লিখে ফেলছি। নরসিংদীর লটকন, কে কে লটকা পছন্দ করে জানাও। 32তম জিআই পণ্য নরসিংদীর লটকন। সো এই জিআই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, মানে ধরো বাংলাদেশের বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের কোন খাদ্য বা পণ্যটা বিখ্যাত, ওইটাকে একটা স্বীকৃতি দেয়। হ্যাঁ, ওই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ওইটা সারা পৃথিবীতে সমাদৃত হওয়ার সুযোগ থাকে। তো বাংলাদেশে এরকম বিখ্যাত একটা খাবার, 32তম সর্বশেষ জিআই পণ্য হচ্ছে এই নরসিংদীর লটকন। তো এইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত ক্লাস আসবে, কোনটা কততম জিআই পণ্য, এটা কারা স্বীকৃতি দেয়,
কোনটা প্রথম জিআই পণ্য, কোনটা সর্বশেষ, কোনটা কিভাবে আপডেট হয়, কে স্বীকৃতি দেয়, স্বীকৃতি দিলে কি হয়, এই সব কিছু কিন্তু পেইড গ্রুপের ক্লাসে বিস্তারিত পড়ানো হবে। তো সবাইকে লিখছো ডান 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 ডান। তোমরা কি মনে থাকবে নরসিংদীর লট কোনটা মনে থাকবে? নরসিংদীর লট কোনটা কি মনে থাকবে তোমাদের? ওকে, এইবার 4 নাম্বার প্রশ্ন উত্তর করো। নিচের উল্লিখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি? কোনটা বঙ্গবন্ধু লিখে নাই এরকম একটা বইয়ের নাম এই 23-24 সালে কিন্তু এসেছিল। দেখো এটা আমি এই প্রশ্নটা রেখেছি কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে আমরা আগে হলপ করে বলে দিতে পারতাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে 1টা 2টা 3টা প্রশ্ন আসবেই। এখন তোমরা আমাকে প্রশ্ন করতেছো আমার স্টুডেন্টরা, ভাই আপনি যে ক্লাস করাইছেন আপনি তো বলছিলেন যে বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসবে, এইবার কি আসবে না? আমরা কি এই টপিক পড়বো না? এই ক্লাস কি বাদ দিয়ে দিব? এটা কি একদমই বাদ? আবার অনেকে জিজ্ঞেস করছে ভাই আমার সব তো মেডিকেল, আর মেডিকেলে তো মূলত 2টা টপিক থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞানের, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে বঙ্গবন্ধু। সেক্ষেত্রে কি বঙ্গবন্ধুতে এটা কি বাদ যাবে? এটা কি প্রশ্ন আসবে না? সবার মনে এই একটাই কথা, এখন কার থেকে প্রশ্ন আসবে? ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে প্রশ্ন আসবে নাকি অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে? সবার একটা প্রশ্ন ছিল, তাই এই প্রশ্নটা রাখা মূলত উত্তরটা দেবার জন্য। প্রথমত হচ্ছে দেখো, উনি বাংলাদেশের স্বাধীনতার অগ্রনায়ক, ওনার সম্পর্কে আমরা ইতিহাস সবাই জানি। বাংলাদেশের জাতির জনক, জাতির পিতা, সংবিধান কর্তৃক স্বীকৃত। ওনার থেকে প্রশ্ন আসার এমনিতেই রিজন আছে, ওনারটা পড়বো, ওই রিজনে প্রশ্ন আসতে পারে। তবে এইটাও অমূলক নয় যে এইবার প্রশ্ন প্যাটার্নে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে। সেই জন্য একদম হলপ করে আমরা বলতেই পারি না, এইবার আরো জোর দিয়ে বলতে পারি না যে ওনার থেকে প্রশ্ন আসবেই, তবে আসার সম্ভাবনা আছে। অন্যান্য টপিকের মতো উনি বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, প্রশ্ন আসতেই পারে। আর মেডিকেলের সিলেবাসে ওনার টপিকটা থাকবে কি থাকবে না সেটা মেডিকেল সার্কুলার দেওয়ার পরে বোঝা যাবে, এটা আমি এখন শিওর করে বলতে পারছি না। তবে আমরা যেহেতু ক্লাসগুলো করেছি এই কম বেশ এই অনেক আমাদের জন্মের পর থেকে ওনার সম্পর্কে আমাদের জানার অভিজ্ঞতা রয়েছে, সো আমরা জানি। তো বঙ্গবন্ধু 3টা বই, প্রথমটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে প্রকাশ পায়। পরেরটা কি 2017 সালে প্রকাশ পায় কারাগারের রোজনামচা। আর সর্বশেষ প্রকাশিত আমার দেখা নয়াচিন। এই 3টি বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তো তোমাদের ওনার সম্পর্কে অবশ্যই পড়তে হবে, প্লাস নতুন যারা ক্ষমতায় আসবে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এমনিতেই কিন্তু বিখ্যাত, নোবেল জয়ী 2006 সালে পায়। তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে তার জন্ম। তার সাথে গ্রামীণ ব্যাংকের কি সম্পর্ক, গ্রামীণ ব্যাংকের কি কি জায়গায় কাজ করেছে, তিনি আরো কি কি তোমার পুরস্কার পেয়েছে, এমনিতেই পুরস্কার ঝুলি অনেক বড় ওনার। বা ওনার সম্পর্কে একটু জানাটাও আমাদের বাঞ্ছনীয়, যেহেতু উনি এখন গুরুত্বপূর্ণ একটা দায়িত্বশীল পদে রয়েছেন। তো আমরা সেই সম্পর্কেও ক্লাস আসবে, পেইড গ্রুপের স্টুডেন্টদের বলেছি সেই সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস প্রাইভেট গ্রুপে ক্লাসটা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো? নাবিল ভাইয়ের জেলা কোনটা জানতে চাও আমার মন? আমার জেলা হচ্ছে ইলিশের বাড়ি, ইলিশের জন্য বিখ্যাত। দেখি তোমরা এবার বলতে পারো কিনা জেলার নামটা কি। ওকে, আমার 5 নাম্বার প্রশ্ন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? এটাও কিন্তু এই 23-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এই প্রশ্নটা। এবং আমি হরহামেশাই বলি যে ভাস্কর্য থেকে প্রশ্ন আসে। এবং আমার ইউটিউব চ্যানেল অনেকে হয়তো জানো না, নাবিল হাসান অফিসিয়াল। কি নাবিল হাসান অফিসিয়াল, এটা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এইখানে তুমি যদি ইউটিউবে সার্চ করো নাবিল হাসান অফিসিয়াল, এই পুরো ভাস্কর্য নিয়ে টেকনিকে কিভাবে মুখস্থ রাখতে পারবা, একটা ভাস্কর্যেও কে ভাস্কর কোথায় অবস্থান ভুলবা না, এরকম একটা লাইভ ক্লাস কিন্তু আমি নিয়েছি এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যারা ফেসবুক থেকে দেখছো একটু এক সুযোগে বা এক পলকে এখন এটাকে সাবস্ক্রাইব করে দাও, পরে ভুলে যাওয়া, বেল আইকনটা অন করে দিও। এখানে গেলে তুমি ভিডিওটি স্ক্রল করে দেখবা যে ভাস্কর্য মনে রাখার টেকনিক, বা এখানে আরো অন্যান্য টেকনিক আছে। যারা আমার ইউটিউবে তোমরা নাই তারা কিন্তু ইউটিউবটা ফলো করে দিবা, আর যারা ফেসবুক থেকে ইউটিউবে গিয়ে এটা সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমি যে পেজে লাইভ ক্লাস নিচ্ছি বা যে পেজে আমার ক্লাসে নোটিশ দেওয়া হয়, সকল লাইভ ক্লাস হয়, সেটা কিন্তু আমার ফেসবুক পেজ GKU2, এটাতে তোমরা ফলো করে দিতে পারো। GKYUTOO GKU2, এটা ফলো করে দিতে পারো। এটা আমার ফেসবুক পেজ, এটা আমার ইউটিউব চ্যানেল। যে যেখানে নাই সেখানে তোমরা সাবস্ক্রাইব ফলো করে দাও, আর এইটা তোমরা একটু উত্তর করো। ঠিক আছে, ওকে, চলো আমরা সলভ করে দিই। চলো আমরা এটা সলভ করি, প্লাস এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। ভাস্কর্য নিয়ে যেহেতু ইম্পর্টেন্ট, আমি একটা ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা সেই ফ্রি ক্লাসটা করে নিতে পারলে তোমাদের কিন্তু 1-2 মার্ক যে কোনো বিশ্ববিদ্যালয়ে কমন পড়ে যেতে পারে ইনশাল্লাহ কমন পড়ে যেতে পারে। এখন 24-এ যারা আসো এমনিতে টেনশন আসো কবে এইচএসসি শেষ হবে। দেখো এইচএসসি যদি পিছায় তোমার অ্যাডমিশনও কিন্তু পিছাবে। এইচএসসি পিছালে অ্যাডমিশনও পিছাবে,
কেউ টেনশন নিও না, বাট এইচএসসি তে এক পলকও বা এক ফোঁটাও বা 1 ইঞ্চিও ঘাটতি রেখে অ্যাডমিশনের প্রিপারেশন নিও না, আমার ক্লাসগুলো একটু করতে পারো, এতে তোমার কিন্তু ভালোই হবে, অনেক কিছু বুঝতে পারবা। আচ্ছা, তোমরা যারা লিখেছো জাগ্রত চৌরঙ্গী, উত্তরটি সঠিক। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়, তার পরপরই এই জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি নির্মাণের কাজ শুরু হয় এবং 1973 সালে এই জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি উদ্বোধন করা হয়, নির্মাণ কাজ শেষ হয়। এটি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য। আর বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য হয়েছে, সেই ভাস্কর্যটির নাম কিন্তু অপরাজেয় বাংলা। এই অপরাজেয় বাংলার ভাস্করকে দেখি আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা বলতে পারো কিনা বা অন্য কেউ বলতে পারো কিনা, একটু কমেন্ট করে জানাও। সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, কলা ভবনের সামনে। দেখি যে অপরাজেয় বাংলা নট জয় বাংলা, অনেকে বলে যে অপরাজয় বাংলা, জয় না জেও, অপরাজেয় বাংলা, সেই অপরাজেয় বাংলা ভাস্কর্যটির ভাস্করকে। তো এই ভাস্কর থেকে অনেক প্রশ্ন আসতে পারে, তবে আমি তোমাদের একটু কনফিউশনটা একটু দূর করে দেওয়ার চেষ্টা করব। খেয়াল করো, শহীদ মিনার নিয়ে সবার মাঝখানে একটা কনফিউশন আছে যে আমাদের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের উদ্বোধন করেন কে, সেই শহীদ মিনারটা উদ্বোধন করে কে, এটা নিয়ে আমরা অনেকেই জানি না। ওকে ওকে ওকে, 30। ওকে 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 ওকে, সৈয়দ আব্দুল্লাহ খালেদ, শামীম শিকদার উত্তর ভুল, সৈয়দ আব্দুল্লাহ খালেদ উত্তর সঠিক। ডিউতে জিকে মার্ক কত? ডিউতে জিকে মার্ক হচ্ছে 30। এই 30-এ যদি 27, 26, 28 পাও, তুমি সিরিয়ালটা আগাইতে পারবা, ভালো করতে পারবা। বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পড়ার জন্য জিকেটা খুবই ইম্পর্টেন্ট। কোনো রিটার্ন নাই, সঠিক উত্তর করতে পারলেই তোমার কি 1 মার্ক করে পাবা। তবে যদি ভুল যায় এক একটা প্রশ্ন 0.25 করে কাটা যাবে, তার মানে 4টা ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে। হ্যাঁ, সো এটাও মাথায় রেখো, দাবিতে এই নিয়মটা আছে, মাথায় রেখো। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো যে আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, আমরা জানি এটাতে ব্যাপক আন্দোলন হয়েছে 1 দফার দাবিতে, আমরা জানি। তো এই যে আমাদের বর্তমান শহীদ মিনার, এই শহীদ মিনারের অবস্থান কোথায়? ঢাকা মেডিকেল কলেজের পাশে, বা ঢাকা শাহবাগে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, তিনটার একটা সঠিক। এর ভাস্কর কিন্তু হামিদুর রহমান, এবং এই হামিদুর রহমানকে যিনি হেল্প করেন বা সাহায্য করেন বা ওই সাথে ছিলেন, তিনি কিন্তু নভেরা আহমেদ। এবং এই ভাস্কর্যটার কাজ শুরু হয় 1963 সালে। দেখো, ভাষা আন্দোলন হয়ে গিয়েছে 1952 সালে, তাহলে এই শহীদ মিনার কেন 1963 সালে হলো? এটা কি 1952 সালে হওয়ার কথা ছিল না? সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে 1963 সালে এটা নির্মাণ কাজ শুরু হয় এবং এটা উদ্বোধন করা হয় 21শে ফেব্রুয়ারি, আমাদের কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই 1963 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের একজন ভাষা শহীদ আবুল বরকত, এই আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি আবারও বলছি, আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনি অধ্যয়নরত ছিলেন, যিনি ভাষা শহীদ একজন। এই আবুল বরকতের মা হাসিনা বেগম, কিন্তু এটা উদ্বোধন করেন। এবং 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 এইটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় তোমার শহীদ মিনার আর কি। এই যে আমাদের জাতীয় শহীদ মিনার, এটা কিন্তু দ্বিতীয় ভার্সন, মানে পরেরটা দ্বিতীয়। কিন্তু 1952 সালেই কিন্তু যখন ভাষা আন্দোলন হয়, তাৎক্ষণিক কিন্তু একটা শহীদ মিনার বানানো হয়। সেটা কিন্তু পাকিস্তানি যে পুলিশ রয়েছে, পাকিস্তানিপন্থী যে যারা রয়েছে, তারা ভেঙে ফেলে। সেটা আগে জানতে হবে। দেখো, খেয়াল করো, আমাদের যে প্রথম শহীদ মিনারটা ছিল বাংলাদেশের, সেটা কিন্তু এই রকম একদম, এইটাই কিন্তু আমাদের শহীদ মিনার, যেটার নাম ছিল শহীদ স্তম্ভ। খেয়াল করবা, বাংলাদেশের প্রথম যে শহীদ মিনার, জাতীয় শহীদ মিনারের নাম কি ছিল? শহীদ স্তম্ভ বা স্মৃতিস্তম্ভ, এরকম ছিল। তো এইটা নির্মাণ করা হয় 23 ফেব্রুয়ারি 1952। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয় 52 সালের। 23 ফেব্রুয়ারি এটা নির্মাণ করা হয়, এটা উদ্বোধন করা হয় 24 ফেব্রুয়ারি, এবং পাকিস্তানিরা এটা ভেঙে দেয় 26 ফেব্রুয়ারি। আমি কিন্তু 3টা তারিখ পর্যায়ক্রমে দিয়েছি। এটাই ছিল কিন্তু আমাদের প্রথম শহীদ মিনার, কিন্তু এটাকে ভেঙে দেয় পাকিস্তানিরা। এটার নাম কিন্তু ছিল শহীদ স্তম্ভ। তো আমাদের প্রথম যে শহীদ মিনারটা ছিল, প্রারম্ভিক শহীদ মিনার বা 52 সালে যে শহীদ মিনার, ওইটা উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান
এবং পরের যে শহীদ মিনার বা বর্তমান যে শহীদ মিনার বা দ্বিতীয় শহীদ মিনার, এইটা উদ্বোধন করেন বরকতের মা হাসিনা বেগম। তাই সবার মধ্যে এই কনফিউশনটা হয় যে আমাদের শহীদ মিনারটা উদ্বোধন করে কে, হাসিনা বেগম বরকতের মা, নাকি মৌলভী মাহবুবুর রহমান শফিউর রহমানের পিতা কে? তাহলে আমি কয়েকটা কথা স্পষ্ট বলতে চাই। আমাদের চোখ বন্ধ করে সবাই আমার সাথে একটু দেখো, চোখ বন্ধ করে আমাদের মুখস্থ করতে হবে। বাংলাদেশের প্রথম শহীদ মিনার নির্মাণ হয় 1952 সালের 23 ফেব্রুয়ারি, উদ্বোধন করা হয় 24 ফেব্রুয়ারি, ওইটা ভেঙে দেয় 26 ফেব্রুয়ারি। ওই শহীদ মিনার নাম ছিল শহীদ স্তম্ভ। ওই শহীদ মিনার উদ্বোধন করেন শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান। প্রথম শহীদ মিনারের ব্যাপারটা ক্লোজ। বাংলাদেশের দ্বিতীয় শহীদ মিনার করা হয় 1963 সালে, উদ্বোধন করা হয় 63 সালের 21 ফেব্রুয়ারি। সেটা কে উদ্বোধন করেন? বরকতের মা হাসিনা বেগম। হাসিনা বেগম নামটা তোমাদের এমনিতেই মনে থাকবে আমি জানি, হাসিনা বেগম। তো এইভাবে সুন্দর করে চোখ বন্ধ করে নিজের সাথে একটু বোঝাপড়া করে মুখস্থ করে ফেলবা। এখন পরীক্ষায় এও আসতে পারে যে শহীদ বরকতের মাতার নাম কি, হাসিনা বেগম কোন ভাষা শহীদের মা, বা শহীদ শফিউর রহমানের পিতার নাম কি, মাহবুবুর রহমান। তো তোমরা এইভাবে কিন্তু সুন্দর করে এগুলো পড়বা। তো ভাস্কর্য নিয়ে আসলে এরকম কনফিউশন, এরকম দেখে শুনে এরকম মজায় মজায় অনেক কিছু শেখার আছে, যেগুলো পেইড ব্যাচে অলরেডি ক্লাস নিয়েছি একটা, এগুলো আবারও লাইভ হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা পেইড ব্যাচে যুক্ত হবা, আমার পেইড ব্যাচে কিন্তু আগামীকাল থেকে লাইভ ক্লাস শুরু হবে। তোমরা হয়তো জানো না, আমি তোমাদের একটু দেখাই দিতে চাই। দেখো আমি যদি একটু তোমাদের, ওকে এফবি, আচ্ছা তোমরা দেখো তো একটু চোখ বন্ধ করে এখন পারো কিনা মুখস্থ করতে। যদি পারো তাহলে তো জোস, যদি পারো তাহলে জোস। আমি তোমাদের জিনিস দেখাই। ওকে, সবাই প্রস্তুত দেখার জন্য? 1 2 3, সবাই একটু প্রস্তুত হয়ে যায়। আমরা একটু প্রস্তুত হই। আহা, আসতেছে না, এই তো এখন প্রবলেম। আচ্ছা আমি রুটিনটা তোমাদের অন্যভাবে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা রুটিনটা আমি তোমাদের দেখাচ্ছি, বাট তোমরা এটা দেখো আপাতত। ওকে, তাইলে তাইলে তোমরা কি বুঝলা? সেই রুটিনটা আমি আজকে রাত 11টা একটা রুটিন প্রকাশ করেছি প্রাইভেট গ্রুপে। আলহামদুলিল্লাহ 1000 স্টুডেন্ট হয়ে গেছে। সো ওই 1000 স্টুডেন্ট যারা রয়েছে আমার প্রাইভেট গ্রুপটাতে জিকের জন্য, একবার টাকা পে করে 7 থেকে 8 মাস ক্লাস করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং সবগুলো জিকে কভার হয়ে যাবে একটা কোর্সে। আর কোনো টাকা পে করতে হবে না, সবগুলো ক্লাস লাইভ হবে প্রাইভেট গ্রুপে। সাথে পাচ্ছ এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ। অ্যাডমিশন টাইম ওইটা কিনতেই তোমাদের কত লাগে? 1000 টাকা লাগে। আবার তুমি কোনো জায়গায় দেখবা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিকের জন্য 1000 টাকা 1200 টাকা দিয়ে অ্যাড হতে হয়। তারপর আবার রাজশাহী জাহাঙ্গীরনগরের জন্য টাকা নিবে, গুচ্ছের জন্য টাকা নিবে। আমি কিন্তু এরকম না, আমি সবগুলো দিয়ে দিব। সবগুলোর জন্য তুমি একবার টাকা পে করবা, আর কোনো টাকা পে করতে হবে না, অন্য কোনো কোর্স লাগবে না জিকের জন্য। ইভেন বইও নাও লাগতে পারে। প্লাস এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ পাচ্ছ ওই প্রাইভেট গ্রুপে। আজকে একটা রুটিন প্রকাশ করছি যে আগামী এক সপ্তাহে যে 4টা ক্লাস হবে ওই প্রাইভেট গ্রুপে, লাইভ ক্লাস হবে না কিন্তু, তোমরা এগুলো পাবা না। ওই 4টা ক্লাসের রুটিনটা আমি প্রাইভেট গ্রুপে দিয়ে দিয়েছি। সবাই প্রাইভেট গ্রুপে সবাইকে পেয়েছো সেই রুটিনটা। তো তোমরা যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হবা, তোমরা কিন্তু ওই রুটিনটা জানতে পারবা। এখন প্রাইভেট গ্রুপে সম্পর্কে জানতে, কোর্স সম্পর্কে জানতে অনেকেই কোন নাম্বারে কল দিবা? 01737767421। আমার পেজে নাম্বারটা দেওয়া আছে, এটাতে হোয়াটসঅ্যাপে নক দিবা। একটু তোমরা লিখে রাখো, হোয়াটসঅ্যাপে নক দিলে কোর্সের ডিটেল জানতে পারবা। এখন 50% ডিসকাউন্ট চলছে, ভর্তি হয়ে গেলে হয়ে যেতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যারা এখনো হও নাই হয়ে যাবা। কারা কারা হবা, কারা কারা হও নাই, কারা কারা রুটিনটা পাইছো একটু জানাও। আমি তোমাদের পরবর্তী প্রশ্নে যাই। এই নাম্বারটা একটু সবাই নিয়ে রাখো, এই নাম্বারটা তোমাদের কাজে লাগবে। পেড কোর্স সময় কিভাবে জানবা? এই নাম্বারে 01737767421 হোয়াটসঅ্যাপে খালি নক দাও, একটা সেভ করে হোয়াটসঅ্যাপে নক দাও। ভাই কোর্স আমাকে জানতে চাই, এইচএসসি 24, 25, 26 কিংবা সেকেন্ড টাইম, আর সবার জন্য ইনশাল্লাহ, সবার জন্য। ঠিক আছে? ওকে,
আচ্ছা, ডিটেলসটা জানবা, কত টাকা কি কি পাবা সবকিছু দিব, আমার কোর্স থেকে কি পরিমাণ প্রশ্ন কমন পড়ছে বিগত সালে সবকিছু আজকে ক্লাসে দেখাবো, একটু ওয়েট করে ধৈর্য ধরো। আচ্ছা ওকে, তাহলে আমরা এটা দেখলাম, দেখার পর আমরা মোটামুটি এই কনফিউশন দূর হলো, ক্লিয়ার। এইবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরের প্রশ্ন দেখলাম, তাহলে এই বছরের 23-24 সেশনের, তো এই বছরের আরেকটু পিছনে যাই, আরেক বছর আগে, যেটা কিনা 22-23 সেশন, সেই সেশন থেকেও আমরা কয়েকটা প্রশ্ন পিক করেছি তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। চলো সেই কয়েকটা সলভ করি। আমরা প্রত্যেকটা সেশন থেকে কয়েকটা প্রশ্ন নিয়েছি, আমি আবার ঢালাও সলভ করে দিব সবগুলো প্রশ্নই প্রাইভেট ব্যাচে, কোনো সমস্যা নেই, বাট ফ্রি ক্লাস জন্য এই কটা চুজ করেছি। তাহলে সবাই প্রস্তুত, সবাই ডাউট করে নিছো? ওকে, আচ্ছা তাহলে 22-23 সেশনের আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি। প্রথম প্রশ্ন, এটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয়েছেন, আমরা একটা বিষয় দেখলাম যে ওনার থেকে কিন্তু প্রত্যেক বছরেই একটা দুইটা করে প্রশ্ন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, মেডিকেলে তো অবশ্যই বা অন্যান্য বিশ্ববিদ্যালয়। সো 23-24 সেশনে যেমন এসেছে, 22-23 সেশনেও ওনার থেকে এই প্রশ্নটা এসেছিল এবং তিনি পেয়েছিলেন শার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। এটা আমি বলে দিলাম তোমাদেরকে, এটা নিয়ে সময় নষ্ট করবো না। তো শার্ক লিটারেচার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি 2023 সালে, ওনার আগে আরো 4 জন পেয়েছিলেন, ওই নামগুলো একটু দেখো। আর শার্ক লিটারেচার বা সাহিত্য পুরস্কার কেন পেয়েছেন, তার যে 3টা বই রয়েছে, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচিন, এই 3টা বইয়ের সাহিত্য শৈলীর কারণে, সাহিত্য গুণের কারণে, সাহিত্য রসের কারণে, সাহিত্য নৈপুণ্যের কারণে, সাহিত্য ফ্যান্টাস্টিকের কারণে তিনি কিন্তু এই শার্ক লিটারেচার অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। ঠিক আছে, সো এবার দেখাই যাক কি হয়। পরবর্তী প্রশ্ন, সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এখানে কিন্তু বলে না বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাইতেছে, বলছে সার্কভুক্ত। সার্ক কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, আমাদের জানি দক্ষিণ এশীয় যে দেশগুলো রয়েছে তাদের একটা সংস্থা, সেই সংস্থার সদস্য এমন একটা দেশ যেই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এটা এসেছিল 22-23 সেশনে। তোমরা একটু উত্তর করো, তারপর আমি দেখো তোমাদের আপডেট, এই রিসেন্ট এই জুলাই মাসের আপডেট, জনসংখ্যা নিয়ে যত আপডেট আছে তোমাদেরকে দিয়ে দিব। একটু সবাই উত্তর করো, সবাইটা উত্তর করো, তারপর এই যে রিসেন্ট টাইমের আপডেট তথ্যটা তোমাদেরকে দিয়ে দিই। একটু সবাই উত্তর করে দাও তো, দেখি কারা কারা উত্তর করতে পারবা। ওকে, আচ্ছা এটা একটু উত্তর করো সবাই, দেখি কারা কারা এটা সলভ করছিলা পারছিলা। সমস্যা না, আমি তোমাদেরকে আপডেটটা দিব, সবাই স্ক্রিনশট নিবা, প্রত্যেকে স্ক্রিনশট নিবা, প্রত্যেকে। আমি এই স্লাইডের পরে প্রত্যেকে কি নিবা, সবাই নিবা স্ক্রিনশট। ওকে, যারা এখনো পোস্টে রিয়েক্ট দাও নাই, ক্লাসটা যদি ভালো লেগে থাকে, সত্যি ভালো লেগে থাকে, একটা রিয়েক্ট কিন্তু তুমি চাইলে দিতেই পারো, যে নাবিল ভাই একটা রিয়েক্ট দিয়ে দিই, একটা শেয়ার করে দিই আইডিতে। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে, তোমাদেরকে রুটিনটা দেখানোর জন্য আমি একটু রুটিনটা আনবো সামনে। ওকে, কারা কারা কমেন্ট করতেছে আমি নামগুলো একটু পড়ি। আচ্ছা, আমরা ক্লাস কিন্তু বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমরা সামনে যে টেকনিক আছে টেকনিকগুলো তোমরা অবশ্যই দেখতে পাবা। ওকে, আচ্ছা সবাই বলতেছো বাংলাদেশ, কেউ হচ্ছে আফগানিস্তান, উত্তরটা হবে আফগানিস্তান। তো তখন এটা ছিল। এখন বর্তমান পৃথিবীতে জনসংখ্যা নিয়ে যা যা হাবিজাবি তথ্য আছে, এই রিসেন্ট একদম আপডেট তথ্য, আমি কিন্তু আমার ক্লাসে, পেইড ক্লাসে যেটা করব অ্যাডমিশন টাইমে, প্রত্যেকদিন পত্রিকা পড়ে, এর পরের দিন 10টা করে পত্রিকা তথ্য কিন্তু ওই পেইড গ্রুপে দেব। প্রত্যেকদিন পত্রিকার থেকে ইম্পর্টেন্ট সাম্প্রতিক তথ্য দিয়ে দিব। সো যারা পেইড ব্যাচে যুক্ত হবা না, ওই পত্রিকার আপডেটগুলো মিস করবা। আচ্ছা তোমরা তাইলে এইটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো তো সবাই। বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ কিন্তু চীন না, অনেকে ভুল করো, চীন, এটা আগে ছিল চীন, শীর্ষ দেশ কিন্তু ভারত। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান, আপডেটের অবস্থান কিন্তু 8ম। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশে? টু ভ্যালু। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? ওমান। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে? মার্শাল দ্বীপপুঞ্জ। জনসংখ্যা ঘনত্বের শীর্ষ দেশ কোন দেশে? সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব বেশি, কম জায়গায় বেশি মানুষ বাস করে? মোনাকো রাজধানী মোনাকো সিটি। জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ হচ্ছে মঙ্গোলিয়া
এবং এই মঙ্গোলিয়ার রাজধানী কিন্তু উলানবাটর। আর গড় আয়ুতে বর্তমানে শীর্ষ দেশ কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বাঁচে, গড় আয়ু সবার বেশি মোনাকো। প্রত্যেকটা স্ক্রিনশট মারো, আপডেট তথ্য। স্ক্রিনশট নেওয়া হলে ডান লিখে জানাই দাও। আমি ক্লাসে, কারণ আমি যদি আপডেটটা না দেই তোমরা কিন্তু এগুলো পরীক্ষা আসলে আপডেটটাই আসে, এটা পাবা না। আপডেট তথ্য না হলে তোমরা কিন্তু পরীক্ষায় ভুল দিবা, আগেরটা দিবা, দিয়ে ধরা খাবা। সবাই একটু আপডেট তথ্যটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আপডেট তথ্যটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমরা হচ্ছে পেইড ব্যাচের রুটিনটা, অনেকে আছে যারা পেইড ব্যাচে নাই তারা দেখতে চেয়েছো, সো আমি তোমাদের একটু দেখিয়ে দেই পেইড ব্যাচের রুটিনটা, যারা পেইড ব্যাচের রুটিনটা দেখতে চাও। ওকে ওকে আচ্ছা, আচ্ছা এই হচ্ছে সেই রুটিন। দেখো, দেখতে পাচ্ছ জিকে ক্লাসের রুটিন। আজকে 10 তারিখ, রাইট? আমি যদি ভুল না করি, এখন 12টা বেজে গেছে, এখন 11 তারিখ হয়ে যাবে, 11 তারিখ এখন। সো আজ মানে 11 তারিখ, এই রাত পোহালে দিনে, কালকে রাতে সব ক্লাস কিন্তু এই হবে কয়টায়? রাত ঠিক 9টা 15 মিনিটে সব ক্লাস হবে, রাত 9টা 15 মিনিটে। 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, কয়টা? 11, 13, 14, 16, এই 4 দিন ক্লাস আছে পেইড গ্রুপে, ফেসবুক প্রাইভেট গ্রুপে। এই লাইভ ক্লাস না, বাংলাদেশের সংবিধানের উপরে ক্লাস থাকবে, যেখান থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে। বিগত সালের পুরো অনেকগুলো প্রশ্ন এরকম টেকনিকে সলভ করাই দিব দ্বিতীয় ক্লাসে, 13 তারিখের ক্লাসে। আর 14 তারিখের ক্লাসে শিল্প সাহিত্য, খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটার প্রথম পার্টের ক্লাস হবে। আর শিল্প সাহিত্য টপিকটা মোটামুটি বড়, আর কোন জায়গায় আমি গ্যাপ দিব না। সেখানে কিন্তু এখানে এই দ্বিতীয় ক্লাসটা হবে 16 তারিখ। আর সবগুলো ক্লাসের পরে ইনশাল্লাহ একটা করে পরীক্ষাও থাকবে। তো এই আগামী এক সপ্তাহ রুটিন বা এই যে জিকে ক্লাসের রুটিনটা, এই রাত 9টা 15 মিনিটে হবে ক্লাসগুলো। এগুলো হবে কিন্তু আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে, ব্যাচটা রয়েছে সেখানে। তো যারা এখনো অ্যাড হও নাই প্রাইভেট ব্যাচে, তোমরা কিন্তু রুটিনটাই দেখলা, ক্লাসটা করতে পারবে না। বাট পেইড ব্যাচে তোমরা সবাই রুটিনটা পাইছো কিনা, ডাউনলোড করে রাখছো কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও। কারণ সবাইকে তো ইন্ডিভিজুয়াল আমি খবর নিতে পারবো না। একটু কমেন্ট করে জানাও যে তোমরা রুটিনটা পাইছো কিনা, পেইড ব্যাচে তোমরা রুটিনটা পাইছো কিনা, এবং সবাই খুশি কিনা। অনেকদিন ধরে তোমরা ওয়েট করতেছিলা, ভাই ক্লাস নেন। ঠিক আছে, ওকে। এইবার এই প্রশ্নটা এসেছিল 22-23 সেশনে। যে প্রতিষ্ঠান 3 বার নোবেল পুরস্কার পাইছে, যে প্রতিষ্ঠান 3 বার নোবেল পুরস্কার পাইছে, এখানে 4টা অপশন আছে। অনেকেই ছোট্ট একটা বিষয় না জানার কারণে ভুল করেছিল 22-23 সেশনে, 0.25 মাইনাস খেয়েছিল। সেই বিষয়টা ধরাই দিচ্ছি, তোমরা একটু উত্তর করো। একটু দেখি কারা উত্তর করতে পারবা। ওকে, জি ভাইয়া পেয়েছি। ওকে, জি ভাইয়া রুটিন পেয়েছি। ফ্ল্যাশব্যাক, সুমু, নাহিদা, অন্তরা, তুর্যদাস, তুলি, তোমরা উত্তর বলেছো যে ভাইয়া পেয়েছি। ওকে, একটু দেখি সবাই উত্তর করো। এটা কি হবে? যে প্রতিষ্ঠান 3 বার নোবেল পুরস্কার পায়। ওকে, ওকে, কেউ দিচ্ছ আইএমও, কেউ আইসিআরসি, কেউ বি, কেউ এ, মানে মাল্টিপল উত্তর দেখতেছি, মাল্টিপল উত্তর। ওরে ভাই রে ভাই, কারো কি কোনো ইয়ে নাই, সঠিক উত্তর দিতে পারতেছো না? সঠিক উত্তর কেউ? দেখি সঠিক উত্তর কারা দিতে পারতেছো। ওকে, ক্লাস কিন্তু বেশিক্ষণ হবে না, ক্লাসটা শেষ করো। সামনে অনেক টেকনিকের ক্লাস আছে, টেকনিকের ইয়াগুলো আছে, কমপ্লিট করে তারপর যেও। ওকে, এখন যে লিখলা ইউএনএইচসিআর 200% শিওর, তার উত্তরটা ভুল। দেখো, এই ইউএনএইচসিআর জাতিসংঘের শরণার্থী বিষয়ক একটা সংস্থা, এইটা নোবেল পুরস্কার পেয়েছে 2 বার। আর আইসিআরসি, ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস, মানে রেড ক্রস যেটা আছে, এটা পাইছে 3 বার। আমরা সবাই পড়েছি রেড ক্রস 3 বার পাইছে, ইউএনএইচসিআর 2 বার পাইছে, কিন্তু আইসিআরসি মানেই যে রেড ক্রস, এইটা আমরা অনেকে জানতাম না, দেখে সবাই ইউএনএইচসিআর দিয়ে ভুল করে ফেলে। তাহলে
রেড ক্রসের যে পূর্ণাঙ্গ ফর্মটা ওইটা না জানার কারণে কিন্তু তোমরা এই ভুলগুলো করতে পারো। ইউনিসেফ তো মানে তোমার শিশুদের নিয়ে কাজ করে, জাতিসংঘের একটা, আর IOM আমরা সবাইকে জানি। তো এই যে এখানে পুরো তথ্যগুলো আছে, ICRC সম্পর্কে পুরো তথ্যটা দেওয়া আছে। ICRC ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, কমিটি অফ দ্য রেড ক্রস, এটা 3বার পাইছে। পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিষ্ঠাকাল 17 ফেব্রুয়ারি 1863, সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠাতা হেনরি ডুরান্ট, ডুরান্ট হবে, ডুনান্ট না ডুরান্ট হবে, তিনি সুইজারল্যান্ডের, এই নামটা একটু মাথায় রেখো। এবং মজার ব্যাপার, এই রেড ক্রসের প্রতীক কিন্তু 3টা, মাথায় রেখো, প্রতীক 3টা। যেমন 3টা রেড ক্রস খ্রিস্টানদের জন্য, খ্রিস্টানরা বলে রেড ক্রস, খ্রিস্টানদের জন্য এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেড ক্রস। মুসলমানদের জন্য এর নাম হচ্ছে রেড ক্রিসেন্ট। ক্রিসেন্ট মানে অর্ধচাঁদ, তুমি দেখবা বিভিন্ন জায়গায় ডাক্তারের দোকানে গেলে দেখবা সাদা পর্দার মাঝখানে অর্ধচাঁদের চিহ্ন থাকে দেখবা। মুসলমানদের জন্য এটার নাম রেড ক্রিসেন্ট। আর একই সংগঠন ইহুদিদের জন্য এটার নাম কিন্তু রেড, এই যে রেড ক্রিস্টাল। তাহলে ইহুদিদের জন্য রেড ক্রিস্টাল, মুসলমানদের জন্য রেড ক্রিসেন্ট, আর খ্রিস্টিয়ান বা খ্রিস্টানদের জন্য কিন্তু রেড ক্রস। এই 3টা প্রতীক, 3টা প্রতীক তোমরা যদি একটু সার্চ করো, ইউটিউবে সার্চ করলেই তোমরা গুগলে পেয়ে যাবা। এর লক্ষ্য উদ্দেশ্য দুস্থ মানবতার সেবা প্রদান করে শান্তি পুরস্কার লাভ করে, এই 3বার পাইছে। কবে কবে 17 সালে, 44 সালে, 63 সালে পাইছে, এই 3বারে কিন্তু তারা পাইছে। এবং আর আমি যেটা বলছিলাম, UNHCR পাইছে 2বার, তারা কিন্তু পায় 1954 এবং 1981 সালে। পুরো তথ্যগুলো আছে, চাইলে স্ক্রিনশট রাখতে পারো। এবং এই স্লাইডগুলো কিন্তু পেইড গ্রুপে সুন্দর করে দিয়ে দেওয়া হবে, এবং এগুলোর উপর প্রত্যেকটা ক্লাসের উপর এক্সামও নেওয়া হয়। পেইড গ্রুপে প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম নেওয়া হয়। সো তোমরা কিন্তু এক্সামগুলো মিস করবা পেইড গ্রুপে অ্যাড না হলে। অলরেডি 1000 মতো স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। ওকে, এইবার 4 নম্বর প্রশ্ন, যক্ষার জন্য যে টিকা দেওয়া হয়, এই টিকা থেকে প্রশ্ন এসেছিল কিন্তু তোমার 22-23 সেশনে। অ্যাকচুয়ালি ক্লাসটা এসেছিল স্বাস্থ্য থেকে, কারণ 22-23 সেশন বলি বা 21-22 সেশন বলি, ওই সময়টাতে করোনার প্রকোপ বা করোনার ব্যাপারটা কিন্তু তখনও যায়নি, তাই এই স্বাস্থ্য থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। চলমান বিষয়গুলোর সাথে সঙ্গতি রেখে কিন্তু জিকে প্রশ্ন হয়ে থাকে। সেক্ষেত্রে তোমরা যক্ষার জন্য যে টিকা দেওয়া হয়, দেখি কেউ পারো, টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস জন্য যে টিকা দেওয়া হয়, দেখি কে উত্তর করতে পারো। সবার আগে কে উত্তর করতে পারো? সবার আগে কে উত্তর করতে পারো? একটু আমি দেখবো যে সবার আগে কে উত্তর করতে পারো। আর যারা এখনো পেজে ফলো দাও নাই জিকে ইউটিউবে, এখনই ফলো দিয়ে দাও, কারণ এইটাতে ফলো দিলে তুমি সকল ফ্রি ক্লাস, টিপস, ক্লাসের রুটিন সবকিছু পেয়ে যাবে। আগামীতে 24 বলি, SSC 25 বলি, সেকেন্ড টাইমার বলি, SSC 26 বলি, সবার জন্য একটা পেজ। এখনই যারা দেখতেছো ফলো দাও, এখনই ফলো দাও, ফলো দিয়ে রাখো, ফলো দিয়ে রাখো, ফলো দিয়ে রাখো। সবাই বলতেছো যে BCG BCG BCG, সবাই বলতেছো BCG। তাহলে কি উত্তর কি BCG আমি নিব নাকি নিব না? কারা কারা এখনো ফলো দাও নাই পেজে জিকে ইউটিউব, দেখো ফলোটা দিয়ে দাও, ফলো দিয়ে দাও, একটু ব্যাকে গিয়ে ফলোটা দিয়ে দাও, দেখি কারা কারা ফলো দিছো। ফলো দিলে তোমার কাজে লাগবে, ফলো দিয়ে দাও। ওকে, BCG লিখছো তোমরা যারা, তাদের উত্তরটা আমি কি সঠিক নিব? আচ্ছা, নিয়ে নিলাম, যাও। ওকে, নিয়ে নিলাম BCG। আচ্ছা, BCG মনে হয়। ওকে, তাহলে বাকিগুলো একটু দেখে ফেলি আমরা। BCG এর পূর্ণরূপটা কি? প্রথমে পরীক্ষা চলে আসতে পারে। এই দেখতে পাচ্ছ যে এই যে ব্যাসিলাস, এই যে ক্যালমেটিক গুয়েরিন, এই যেটা আছে ব্যাসিলাস, ঠিক আছে, ক্যালমেটিক গুয়েরিন, এইটা তোমার এই যক্ষার টিকা BCG, এই পূর্ণরূপটা আসতে পারে। এইবার টিটেনাম যেই রোগটা রয়েছে সেটার তোমার যে টিকা, সেই টিকার নামও কিন্তু টিটি টিকা, টিটি এই টিটি মানে টিটেনাম টক্সয়েড। এই যে টিটেনাম মিলতেছে, এটা তো মুখস্থ রাখার কিছু নাই। তারপর এই যে জলাতঙ্ক, আমরা জানি বিশেষ করে কুকুর কামড় দিলে এই র্যাবিস ভাইরাস যদি একবার কারো শরীরে ধরে, সে আর বাঁচবে না। কোনো ওষুধ নাই, এটার কোনো প্রতিষেধক নাই, কোনো প্রতিকার নাই। র্যাবিস যদি তোমাকে ধরে, তোমার একটাই পরিণতি, সেটা হচ্ছে মৃত্যু। তাই ছোট বাচ্চারা যারা আছে, অনেক সময় দেখবা যে বাচ্চারা কুকুরের কামড় খেলে বা বিভিন্ন ধরনের এরকম প্রাণীর কামড় খেলে ভয়ে আব্বু আম্মুকে বলে না, যদি আব্বু আম্মু বকা দেয়। তাই তোমরা একটু নির্ভরতা দিবা, বলবা যে তোরা বলবি যে কোনো কিছু যদি কামড় দেয় বা আচর দেয় বা যে কোনো ধরনের আচর কামড় যে কোনো ধরনের বলবি, জানাবি। এটা কামড় বা আচর দেওয়ার খুব সম্ভবত 72 ঘন্টার মধ্যে এই টিকাটা দিলে, এটার যে টিকা আছে সেই টিকাটা দিলে কিন্তু আর কোনো সমস্যা নাই। টিকা দিয়ে দিলে আর সমস্যা নাই।
সন্দেহ থাকলে টিকাটা দিলে আর কোনো সমস্যা নাই, কিন্তু টিকা না দিলে একবার যদি র্যাবিস তোমাকে ধরে ফেলে আর কোনোভাবেই বাঁচবে না, কোনোভাবেই বাঁচবে না। এখন এটার নাম জলাতঙ্ক কেন? অনেকে ভাবে যে পানি দেখলে পানিতে ডুব দিতে ভয় পায়, পানিতে সাঁতার কাটতে ভয় পায়। উত্তরটা একদমই ভুল, আমাদের ভুল ধারণা। এইটা যখন তোমাকে আক্রান্ত করবে জলাতঙ্ক, তোমার গলায় এই মুখের ভিতরে এমন ধরনের ঘা হবে, এমন ধরনের ক্ষত হবে বা এমন ধরনের সংক্রমণ হবে, পানি যখন মুখে দিবা তুমি পানি গিলতেই পারবা না। তোমার পানি এত যন্ত্রণা হবে, এত যন্ত্রণা হবে, যে কারণে তোমার ধরো পানি তৃষ্ণা লাগছে, তুমি তোমার আম্মুকে বলো আম্মু পানি দাও, আল্লাহ না করুক তোমার এটা হয়েছে, ধরো তোমার সামনে যখন পানির গ্লাসটা নিয়ে আসবে আর তোমার মাথায় মনে হবে এইটা খেলে না এরকম হয়, পানি দেখলে তুমি পানি ফালাই দিবা, পানি দেখতেই পারবা না ভয়ে। ওই যে পানি বা জল দেখলে তোমার ভয় করবে, কারণ গলায় ধরবে, এই জন্য এটার নাম হচ্ছে জলাতঙ্ক। তাই সাবধান থাকবে এই সম্পর্কে সবাই, ঠিক আছে? ওকে। আর কুকুরে কামড়ালে নাকি পেটে 32টা কুকুরের বাচ্চা হয়, এই সম্পর্কে আমার আইডিয়া নাই, যদি তোমার কোনো আইডিয়া থাকে একটু কমেন্ট করে জানাও যে উত্তরটা সঠিক কিনা। আচ্ছা, তারপর হচ্ছে পোলিও, যেটা বাংলাদেশ থেকে এখন সমূলে নির্মূল হয়ে গিয়েছে। সেই পোলিও, এটার ভ্যাকসিনের নাম হচ্ছে ওপিভি। এই ওপিভি এর মাঝখানে যে পি, ওই পিতে কিন্তু পোলিও, তাহলে এই পি দেখে তুমি পোলিও দিয়ে দিতে পারবা। ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল মানে আমরা জানি মুখ, ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও, এই যে পোলিও দেখে তুমি পোলিও মনে রাখবা, ওপিভি থেকে পোলিওর টিকা মনে রাখবা। আর সর্বশেষ হচ্ছে এই যে ম্যাম্পস, ম্যাম্পস ম্যাম্পস খুব সম্ভবত এটা বাদুর থেকে ছড়ায় কিনা, তোমরা একটু শিওর হয়ে থাকো আমাকে জানাও। MMR ম্যাম্পস ভ্যাকসিন, যেটা MMR, তো এম থেকে ম্যাম্পস, এম দিয়ে ম্যাম্পস হয়, মনে রাখতে পারবা। কিছু জিনিস আসলে শব্দ দেখি মনে রাখা যায় টিকার নামের, আর কিছু জিনিস আসলে এতটাই ফেমাস যেটা তোমরা এমনিতে মনে রাখতে পারবা। তাহলে এই সবটা সুন্দর করে যারা পেইড গ্রুপে নাই তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো, আর পেইড গ্রুপে যারা আছে তোমরা তাহলে স্লাইড এমনিতেই পেয়ে যাবে, সেখান থেকে সুন্দর করে নোট করে ফেলতে পারবা, আমাকে দেখাতে পারবা। সবাইকে ক্লিয়ার? সবার এগুলো মনে থাকবে? মনে যদি থেকে থাকে, যদি মনে থাকবে এই তোমাদের আমাকে তোমরা বলে থাকো, তাহলে তোমরা অবশ্যই ডান লিখে জানাই তো যে ভাই মনে থাকবে ইনশাল্লাহ। ওকে ওকে ওকে, মনে থাকবে। আচ্ছা, মনে থাকলে তার সমস্যা নাই, মনে থাকলে আর কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, বিড়াল কুকুর যেই কামড় দেখ তোমরা ডাক্তারের সাথে যোগাযোগ করবা, ব্যাস এটাই হচ্ছে কথা, ফাইনাল কথা, শেষ, ঠিক আছে? ওকে, এইবার 3টা নদীর নাম বলবো, তিস্তা, মহানন্দা, জাদুকাটা। এই যে নদীগুলো আছে এইগুলা কি নদী? এটা 22-23 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তিস্তা, মহানন্দা, জাদুকাটা কি ধরনের নদী? দেখি কারা উত্তর করতে পারো, তারপর দেখো সুন্দর করে পুরোটা ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা একটু উত্তর করো তো, দেখি কারা কারা উত্তরটা করতে পারো। তোমরা একটু উত্তর করো, দেখি কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতে পারো, তোমরা একটু উত্তরটা করো, আমি দেখি 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 দেখি। তিস্তা, মহানন্দা, জাদুকাটা কি ধরনের নদী? তিস্তা, মহানন্দা, জাদুকাটা কি ধরনের নদী? দেখি দেখি দেখি। এটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চান্স পাওয়ার জন্য কি বই পড়তে হবে তোমরা সবাই অনেকেই জানো, যে আমি আবারও বলে দেই, বুক সাজেশন বা বইয়ের সাজেশন আমি কিন্তু এত দ্রুত দেই না, বা আমি ওপেন দিই না। আমার পেড গ্রুপে যারা স্টুডেন্ট আছে ওদের কিন্তু একটা বুকের সাজেশন দেই, এটা রুটিন করে দেই। সো আমি ওপেন বলতে পারবো না। পেড গ্রুপে যুক্ত হলে তুমি বইয়ের সাজেশন অটোমেটিক পেয়ে যাবা প্রথম 2-1টা ক্লাস করার পরে, সেখানে দেওয়া আছে কোন বই পড়বা, কোন বই থেকে কমন পড়ে, কোন বই থেকে কি পড়বা, কোনটা পড়বা না, কয়টা বই পড়বা, কোনটা কিভাবে পড়বা, কোন পৃষ্ঠাটা বাদ দিবা, সবকিছুই পেড গ্রুপে বলা আছে। তোমরা দেখি 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 একটু একটু উত্তর করো, এগুলা কি নদী? আচ্ছা, তোমরা অনেকেই বলতেছো এগুলো হচ্ছে আন্তঃসীমান্ত নদী। উত্তরটা সঠিক। যেই নদী কয়েকটা দেশের মধ্য দিয়ে, একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, ওইটা হচ্ছে আন্তঃসীমান্ত নদী। ক্লিয়ার? তাহলে এই নদীগুলা কিন্তু কয়েকটা, বাংলাদেশ, ভারত এবং মায়ানমার মূলত, এবং ভুটানও আছে যদিও, এই কয়েকটা দেশের সাথে আমাদের আন্তঃসীমান্ত নদী রয়েছে। এখন বাংলাদেশ এবং মিয়ানমার একটা আন্তঃসীমান্ত নদী হচ্ছে, এটা নিয়ে একটা কনফিউশন আছে, দূর করে দিব। তো এই যে বাংলাদেশ মিয়ানমার বলি, বাংলাদেশ ভারত বলি, একাধিক দেশের মধ্যে নদী প্রবাহিত হয়েছে, এগুলো আন্তঃসীমান্ত নদী। তো এগুলো কিন্তু আন্তঃসীমান্ত নদী। এরকমই একটা আন্তঃসীমান্ত নদীতে আমি গিয়েছিলাম 1 মাস আগে, খুব সম্ভবত গিয়েছিলাম। সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম। টাঙ্গুয়ার হাওরে যাওয়ার ওই পথে একটা নদীর নাম হচ্ছে জাদুকাটা নদী। সেই জাদুকাটা নদীতে আমি গিয়েছিলাম। আমি যদি ছবিটা একটু তোমাদেরকে দেখাই, আমার পিছনে ভারতের মেঘালয়, এইটা হচ্ছে ভারতের মেঘালয়, এই যে ভারতের মেঘালয়,
এই মেঘালয়ের এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাদুকাটা নদী। তো এখানে বারিক্কা টিলা আছে, বারিক্কা টিলায় উঠেছিলাম। এই পারে বাংলাদেশ, এই পারে জাদুকাটা নদী, ওই পারে কিন্তু তোমার ভারতের মেঘালয়, ঠিক আছে। সো এরকম একটা আন্তঃসীমান্ত নদীতে কিন্তু আমি গিয়েছিলাম সুনামগঞ্জ ঘুরতে গিয়ে। তো ঠিক তেমনই এখন আমার কাছে তোমাদের অনেকের কাছে প্রশ্ন হতে পারে, ভাই আন্তঃসীমান্ত নদী কয়টা আছে, সেটা বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে হোক বা বাংলাদেশ মিয়ানমারের মধ্য দিয়ে হোক, এইটা নিয়ে অনেক চাকরি পরীক্ষার্থী, অনেক অ্যাডমিশন স্টুডেন্টরা ভুল করে থাকে। আর আমি তো তোমরা জানোই, আমার পেইড গ্রুপে বলি, সব ক্লাসে বলি, কনফিউশন দূর করানোর চেষ্টা করি। যেখানে কনফিউশন সেখানে আমি। তো আন্তঃসীমান্ত নদী কয়টি, 57 নাকি 58টি, এটা নিয়ে একটা কনফিউশন। দেখো বাংলাপিডিয়া, এটা একটা সোর্স জ্ঞানের বা তথ্যের বাংলাদেশের, সেটার মতে বাংলাদেশ মোট আন্তঃসীমান্ত নদী হচ্ছে 58টা। বাংলাপিডিয়া এটা বলতেছে আমাদেরকে, তো তার তথ্য মতে, তার জরিপ মতে। এবং এই 58টা নদীর মধ্যে 55টা হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে, আর 3টা সাঙ্গু, নাফ, মাতামুহুরি, এই 3টা হচ্ছে ভারতের মাঝখানে, এই দুটো যোগ করলে হয়ে যায় 58টা। একই তথ্য উইকিপিডিয়া এবং বাপাউ মানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এরা বলতেছে না ভাই 58টা না, আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টা। ভারতের সাথে হচ্ছে 54টা, আর মিয়ানমারের সাথে হচ্ছে 3টা, বাংলাদেশ মিয়ানমারের সাথে। তো এখন পরীক্ষা যদি আসে বাংলাপিডিয়ার মতে কয়টা, তাই তখন তোমরা দিবা 58টা। উইকিপিডিয়া বা বাপাউবুর মতে, বিশেষ করে এই বাপাউবুরটা বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেরটা বেশি ইম্পর্টেন্ট। এই 57টাই বেশি আসে, অপশনে 58 নাও থাকতে পারে, তখন তুমি 57 দিবা। এখন বেগে বেগে এটাও থাকতে পারে, বাংলাদেশ ও ভারতের মাঝখানে আন্তঃসীমান্ত নদী কয়টা, 54টা দিবা। বাংলাদেশ মিয়ানমার সাথে আন্তঃসীমান্ত নদী কয়টা, এটা এখানেও যেমন সঠিক, এখানেও 3টা, এখানেও 3টা, সাঙ্গু, নাফ, মাতামুহুরি। সাঙ্গু, নাফ, মাতামুহুরি, এই যে নাফ নদী রয়েছে, সেই নাফ নদী কিন্তু বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদী। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আন্তঃসীমান্ত নদী নিয়ে আর কোনো কনফিউশন হবে আশা করি না। সব তথ্য জেনে থাকলে কে কোনটার মতে কি, এগুলো জানলে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। ডান 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 ডান। পিকটা অনেক ভালো হয়েছে, আপনাকেও ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিকা বলছো, তোমার এই প্রশংসার জন্য তোমাকে নোবেল ছুঁড়ে মারলাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। এইবার এই নদ নদী নিয়ে আমি খুব চমৎকার করে আমার পেইড গ্রুপে ক্লাস করার চেষ্টা করি। তোমরা অনেকে জিকে পড়তে ভয় পাও, জিকে ধরতে ভয় পাও, পড়তে তো পরের কথা। আর জিকে বিষয়টা নিয়ে ভাবো যে ভাই এত সাল, এত এত পূর্ব নাম, এত এত ইতিহাস কেমনে মুখস্থ থাকবে। তুমি এত দূর অব্দি ক্লাস করে থাকলে অলরেডি এটা বুঝছো যে আমি টেকনিক দেওয়ার চেষ্টা করি, ম্যাপ দেখার চেষ্টা করি। ঠিক তেমনই নদ নদী দিয়ে যেহেতু কথা বলা শুরু করছি, চলো আরো একটু কিছু তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে বিভিন্ন নদীর পূর্ব নামগুলো আমাদের মুখস্থ হতে জান বেরোয় যায়। যেমন পদ্মা নদীর পূর্ব নাম ছিল কীর্তিনাশা, বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ছিল হচ্ছে দোলাই, বুড়িগঙ্গার, যমুনা ছিল জোনাই, আর ব্রহ্মপুত্র ছিল লৌহিত্য। এইগুলো বেশি আসে। এখন যখন পরীক্ষা আসে পদ্মা নদীর পূর্ব নাম কি, অপশনে এই 4টাই দিয়ে দিবে, তুমি একদম প্যাচ লাগাই ফেলবা। আবার যদি যমুনা নদীর পূর্ব নাম কি, প্যাচ লাগাই ফেলবা। ছোট বিষয়ে অনেক প্যাচ লাগে, তাই না? ওকে, সো এইগুলা চাইলে 1 সেকেন্ডে মনে রাখা যায়, এগুলো পড়াই লাগে না। এইগুলা তুমি তোমার একবার পড়বা আর শেরে বাংলা একে ফজলকের মতো বই ছিঁড়া ফেলবা। এরকম টাইপের টপিক যেগুলো আমরা 8 ঘন্টা লাগে, আবার 8 ঘন্টা লাগে পড়ছি, মুখস্থ হয়েছে, পরীক্ষা গিয়ে আসে এবং বিসমিল্লাহ বলে আমরা ভুল উত্তর করে দিই। ভাই পদ্মা নদীতে প্রচুর পরিমাণে ভাঙন হয়, প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়, মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়, অনেক মানুষ সর্বহারা হয়ে যায়। এবং একটা গানও আছে, সর্বহারা পদ্মা নদীরে তোর কাছে সুদাই, বলা মারে তোর কিরিয়ার কুল কিনারা নাই। পদ্মা নদীতে প্রচুর পরিমাণে ঢেউ হয়, যে কারণে অনেকের জীবন নাশ হয়ে যায়। জীবন নাশ কিভাবে হয়? কারণ তার জায়গা জমি সব বিলীন হয়ে যায় পদ্মা নদী গর্ভে। তাইলে পদ্মা নদী সবকিছু নাশ করে দেয়, তাহলে পদ্মা নদীর পূর্ব নাম কীর্তিনাশা। এই যে নাশ করে দেয়, কীর্তিনাশা, মনে থাকবে, সেকেন্ডের মধ্যে শেষ। তারপরে দেখো বুড়িগঙ্গা। আরে ভাই বুড়িগঙ্গা এমন একটা নদী, এইখানে এত পরিমাণে বর্জ্য থাকে, এত পরিমাণে কলকারখানা বর্জ্য থাকে, মানুষ হাঁস, গরু, ছাগল, মুরগি, ভেড়া, কবুতর সব এখানের মধ্যে ধোয়ায়। এটার মধ্যে প্রচুর পরিমাণে সবাই ধোলাই করে, প্রচুর পরিমাণে ওয়াশ করে, প্রচুর পরিমাণে যা কিছু, যার ঘরে যা কিছু আছে তাই কিছু নিয়ে এই বুড়িগঙ্গাটা দূষিত করে ফেলছে। তাহলে বুড়িগঙ্গা গিয়ে সবাই কি করে? ধোলাই করে। ওই ধোলাই থেকে তুমি দোলাই মনে রাখবা। বুড়িগঙ্গায় যাবো, গিয়ে পা ধোলাই করব, গরু গোসল করাবো, সবকিছু পরিষ্কার করে আসবো, ময়লা ফালাইবো, দোলাই করব। ঠিক আছে, তাহলে বুড়িগঙ্গা দোলাই, বুড়িগঙ্গা সবাই গিয়ে দোলাই করে সবকিছু একদম নষ্ট করে ফেলে। ঠিক আছে, আর পরেরটা যমুনা। যতে যমুনা যতে জোনাই, যতে জোনাই যতে যমুনা, যতে জোনাই যতে যমুনা, তুমি 5 বার বলো আমার সামনে, এটার জীবনে পড়তে হবে না।
বলো যতে জোনাই যতে যমুনা, এটা তো ইজি, তুমি জোনাই দেখে যমুনা দিয়ে দিবা, যতে জোনাই যতে যমুনা, যতে জোনাই যতে যমুনা, এইগুলো তো তুমি টেকনিকে পারলাই, এটাও তো টেকনিক, যতে জোনাই জোনাই যতে যমুনা। দেখি 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 কাদের হচ্ছে যতে জোনাই যতে যমুনা, যতে জোনাই যতে যমুনা, যতে জোনাই যতে যমুনা। আর অবশেষে এই দেখো ব্রহ্মপুত্র লিখতে গেলে ভাই এইখানে হ সংযুক্ত ম, পুত ত সংযুক্ত র, এই দেখো এইখানে একটা যুক্তবর্ণ, এইখানে যুক্তবর্ণ, এইখানে যুক্তবর্ণ, মানে পেঁচাইল্লা। ঠিক তেমনি লৌহিত্য দেখো লৌ আবার হি ত, খুব পেঁচাইল্লা। তাহলে পেঁচাইল্লা দিয়ে পেঁচাইল্লাটা মনে রাখবা। তাইলে এইবার সবাইকে আমি টেকনিকটা দিয়ে খেয়াল করতে পারি বলবো। আমি যে টেকনিকটা বললাম তুমি আগামী 10 সেকেন্ড ওই টেকনিকটা পরে পরে মাথায় নিয়ে নিয়ে একবার মুখস্থ করো, তারপর আমি স্লাইডটা উল্টে তোমাকে 2টা প্রশ্ন করবো, যারা পারবা তার মানে আমরা ক্লাসটা বুঝছো, তোমাদের দিয়ে হবে ইনশাল্লাহ, তুমি পারবা, জিকে কঠিন না তোমার কাছে। দেখি 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময়ে দেখি কারা মুখস্থ করতে পারো। কার কার পড়া হয়ে গেলে ডান লিখে জানাবা যে ভাই আমি পড়া হয়ে গেছে, আমার আর পড়তে হবে না, ডান। দেখি 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 কার কার হয়েছে। সময় কিন্তু 10 সেকেন্ড, বেশি না, 10 সেকেন্ড। ওকে, তাহলে কি মুখস্থ হয়েছে? আশা করি মুখস্থ হয়েছে। ওকে, তাইলে যদি মুখস্থ হয় তাহলে তোমরা আমাকে বলো তো, কষ্ট করে আমাকে বলো দোলাই কোন নদীর পূর্ব নাম? দোলাই দোলাই দোলাই, একটা হাড়ির একটা ভাত টিপে আজকে দেখবো যে কতটুকু মনোযোগ দিয়ে আসো, নাকি ফেসবুকে শুধু পড়ে আসো। দোলাই, দেখি সবার আগে কি উত্তর কর। দোলাই 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 দোলাই। পেইড ব্যাচের তো এগুলা শেষ, পেইড ব্যাচ এগুলো কবেই শেষ। পেইড ব্যাচে অনেকগুলো ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো গ্রুপে পিন করে সাজানো আছে, কেউ কোনো ক্লাস মিস করবে না। সকল ক্লাস আমার গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে সুন্দর করে সাজানো থাকে, তুমি যখনই অ্যাড হও তুমি রেকর্ড করে নিতে পারবা। আর রেকর্ড ক্লাস করে সবাই আর বেশি মজা পাচ্ছে। আমি কি তোমার এই ফেসবুক পেজের ডেতে প্রত্যেকদিন কারা কারা কিরকম আমাকে ফিডব্যাক দেয়, আমার স্টুডেন্টরা কিন্তু খুব ভালো ক্লাস করার পর একটা ফিডব্যাক দেয় আমাকে, ভাই আপনার ক্লাসটা এইভাবে বুঝছি, এরকম লাগতেছে, সহজ লাগতেছে, সেটা কিন্তু আমি তোমাদের স্টোরিতে শেয়ার করি সবার জন্য। ঠিক আছে, সো এগুলো কিন্তু পড়ানো শেষ। তোমরা যারা এখনো পেইড ব্যাচে যুক্ত হও নাই, এসি 24, 25, 26 বা সেকেন্ড টাইমার কেউ মিস করো না। আচ্ছা, এখানে বুড়িগঙ্গা বলতেছো, জান্নাতুল মাওয়া, পুষ্পা, সাবরিনা, নাফিজা, মোহনা, হিয়া, কুরবান আলী, তারপর আর কারা, শেখ, রিমি, অঙ্কিতা, ফ্ল্যাশব্যাক, সুইটি, রামিশা, সুরাইয়া, ফাতেমা, আর কি পূর্ণিতা, শেখ, সাদিয়া। তোমাদের উত্তর সবারটা সঠিক, সবারটা। তাহলে তোমরা আমাকে বলো তো কীর্তিনাশা কোন নদীর পূর্ব নাম? কীর্তিনাশা, কীর্তিনাশা, কীর্তিনাশা। ওকে, দেখি বলো কীর্তিনাশা কোন নদীর পূর্ব নাম? কীর্তিনাশা। তাহলে তোমরা বলতে থাকো, তারপর আরেকটা প্রশ্ন আমি সলভ করাবো। এইটাও কিন্তু 22-23 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখি কীর্তিনাশা কোন নদীর পূর্ব নাম? কীর্তিনাশা, কীর্তিনাশা, কীর্তিনাশা। অনেকদিন পর লাইভে আসলাম, তোমাদের সংখ্যা কিন্তু কম, তোমরা পোস্টে রিয়েক্ট দাও না, আইডিতে একটা শেয়ার করো না, তাহলে আমি কিভাবে ফ্রি ক্লাস নেব? ফ্রি ক্লাস কিন্তু কমে যাবে। তোমাদের আগ্রহের উপর, সাপোর্টের উপর ফ্রি ক্লাস চলবে ইনশাল্লাহ। দেখি কীর্তিনাশা পদ্মা, পদ্মা, PADMA, নট POD, PADMA, পদ্মা। ঠিক আছে, উত্তর সঠিক। কারা কারা পদ্মা দিচ্ছ? দেখি দেখি দেখি, ব্রিলিয়ান গুলো কারা আছো? পদ্মা কারা দিচ্ছ? সঠিক উত্তর কারা দিচ্ছ? উত্তর সঠিক, পদ্মা দিলে সঠিক। আচ্ছা, এরপর বাংলাদেশের জাতীয় যে সংসদ রয়েছে সেটা সুবর্ণ জয়ন্তীর সাল কবে? এখন বেসিক জিনিসটা দেখো, তুমি যদি সুবর্ণ জয়ন্তী না বুঝো তাহলে সুবর্ণ জয়ন্তীর সাল বের করবা কিভাবে? আবার যদি না জানো আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে হয়েছে, তাহলে তুমি সুবর্ণ জয়ন্তীর সাল কিভাবে বের করবা? এই প্রশ্নটা একটা বেসিক প্রশ্ন প্লাস একটা তথ্যের প্রশ্ন। আমাকে তথ্য জানতে হবে, আমাকে সুবর্ণ জয়ন্তী কি জানতে হবে, আমাকে জানতে হবে আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে হয়েছে। তাহলে এই সব কিছু মিলাই কিন্তু এই 6 নম্বর প্রশ্নটা এরকম তোমার সম্পূরক প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তবে আমি তোমাদের সুন্দর করে সলভ করে দেই, দেখবা তোমার কাছে কোনো কঠিন লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে,
ওকে 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 ওকে, পদ্মা 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 দিয়েছো যারা, উত্তরটা সঠিক। ওকে, আমাদের সুবর্ণ জয়ন্তীর সাল কবে? মেবি টেইবি না, তোমরা একটু সঠিক করে উত্তরটা দাও, একটু সঠিক করে উত্তরটা দাও, চেষ্টা করো, নট মেবি, একদম শিওর হয়ে চেষ্টা করো, সবাই চেষ্টা করো। ওকে আচ্ছা, একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো এই স্লাইডটা, খেয়াল করো। বাংলাদেশের স্বাধীনতার পর 1973 সালের 7 মার্চ প্রথমবারের মতো 300 আসনে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিচ্ছা খতম, পরীক্ষা আসে বাংলাদেশের প্রথম নির্বাচনে কত তারিখে, কত সালে, এই দুইটা প্রশ্ন হয়। একটা হচ্ছে 1973 আর হচ্ছে 7 মার্চ। বাংলাদেশে প্রথম আমাদের যে নির্বাচন হয় স্বাধীনতার পরে 1973 সালে 7 মার্চ। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন পরে তো সংসদের অধিবেশন বসবে, যারা এমপি মন্ত্রী হয়ে গেল তার সংসদে বসবে না। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল 73-এর 7 এপ্রিল। তাইলে 7 মার্চ নির্বাচন হয়, 7 এপ্রিল অধিবেশন বসে। সেই 7 মার্চ 73, আমরা 73 সাল ধরলাম, 73 সাল থেকে শুরু করে 2023 সালের 6 এপ্রিল কিন্তু আমাদের ওই সময় কিন্তু তোমার কয় বছর হয়? 73 থেকে 2023, 73 থেকে 2023 কয় বছর হয় তোমার, কত বছর হয় জানতে পারবা এই স্লাইডের মধ্যে। এই যে কি জয়ন্তী? সুবর্ণ জয়ন্তী। সুবর্ণ জয়ন্তী হয় 50 বছর পূর্তি উপলক্ষে। প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা ছিল এরকম, আমাদের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী কবে হয়েছে? তাহলে প্রথম অধিবেশন যেদিন হয়েছে সেই দিন থেকে 50 বছর পরে যে অধিবেশনটা হবে ওইটাই সুবর্ণ জয়ন্তী। আমরা জানি সুবর্ণ জয়ন্তী হয় 50 বছর পূর্তি উপলক্ষে। ক্লিয়ার? তাইলে আমরা একটু হাতে কলম হিসাব করি, 1973 থেকে 2023 50 বছর পূর্তি উপলক্ষে হয়েছে সুবর্ণ জয়ন্তী। তাইলে সুবর্ণ জয়ন্তী যে 50 বছর উপলক্ষে হয় এইটা না জানলে তুমি এটা দিতে পারবা না। তাহলে ভাইয়া কোন জয়ন্তী কত বছর হলে হয় এইটা থেকে একটা প্রশ্ন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এইটা মুখস্থ করতে গিয়ে অনেকের কি হয়, আধ ঘন্টা 1 ঘন্টা লাগে, আর আমি দিই তোমাদের 1 সেকেন্ড। তোমরা সবাই জানো আমি 1 সেকেন্ডে মুখস্থ করাবো। যদি কারো মুখস্থ না হয় এই লাইভের পরে সবাইকে 1 লাখ টাকা করে পুরস্কার দিব। কার কার লাগবে 1 লাখ টাকা আমাকে জানাও। 420 টাকার নোট আছে আমার কাছে অনেকগুলা, সেখান থেকে 1 লাখ টাকা করে সবাইকে দিয়ে দেবো। ক্লিয়ার? তাইলে খেয়াল করো, ধরো তুমি কারোর সাথে কাউকে বিয়ে করলা, বিয়ে করার পর যখন 25 বছর পূর্তি হবে, 25 বছর হয়ে যাবে বৈবাহিক জীবনের, দাম্পত্য জীবনের, তখন তোমরা পালন করবা হচ্ছে রজত জয়ন্তী, যাকে ইংলিশে বলে সিলভার জুবলি। আবার বিয়ে করার 50 বছর পূর্তি উপলক্ষে কি করবা? 50 বছর পরে কি পালন করবা? গোল্ডেন জুবলি বা সুবর্ণ জয়ন্তী। 60 বছর হলে হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি। 75 বছর হলে প্লাটিনাম জুবলি, কিংবা যাকে আমরা বলবো প্লাটিনাম জুবলি। 100 বছর হলে শতবর্ষ বা সেন্টেনারি জুবলি। 150 বছর হলে সার্ধশত, যাকে বলবো সেস্কুইনসেন্টেনিয়াল যে জুবলি। আর 200 বছর পূর্তি উপলক্ষে যেটা পালন করা হয় কোনো প্রতিষ্ঠান বলি, যে কোনো কিছু উদযাপন করা হয়, সেটা হচ্ছে বাইসেন্টেনারি জুবলি। তো এইগুলা অনেকের মুখস্থ থাকে না, আর আমি মুখস্থ করাই মাত্র 1 সেকেন্ডে। পেট বেচে এরকম অনেক টেকনিক আছে, আমি টেকনিকটা দেখাই দিই তোমাদের সামনে, সবাই একটু খাতা কলম রাখো, চাইলে নোট করতে পারো। ভাই আমরা মুখস্থ করাবো ধাতু আছে না, বিভিন্ন ধাতু, ওই ধাতুর গুরুত্ব অনুসারে। যেমন 25 বছর পূর্তি উপলক্ষে যেটা হয় সিলভার জুবলি বা রজত জয়ন্তী। সিলভারকে বাংলায় বলা হয় রজত। সিলভারের দাম কি একটু কম না? সিলভারের যে প্রোডাক্ট আছে, সিলভারের অনেক হাড়ি পাতিল তোমাদের বাসায় আছে, এটার দাম কি একটু কম না? তাহলে 25-এর চেয়ে একটু ডাবল, সেটা হচ্ছে 50। 50টা আরো বেশি দামি হবে, সেটা হচ্ছে গোল্ডেন জুবলি। গোল্ডেন মানে স্বর্ণ, স্বর্ণের একটা বাংলা প্রতিশব্দ মানে কিন্তু সুবর্ণ। তাহলে সিলভার হচ্ছে 25, সিলভার চেয়ে দাম হচ্ছে স্বর্ণ, সেটা হবে 50। 50 বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি বা সুবর্ণ জয়ন্তী। আচ্ছা, স্বর্ণের চেয়ে আরেকটু দামি কিন্তু এই হীরা, রাইট? অরিজিনাল হীরা কিন্তু স্বর্ণের থেকে রেয়ার। দামটা কিভাবে নিরূপণ হয়, পৃথিবীতে এটা কতটুকু পরিমাণে আছে বা এটার আসলে গুণাগুণ, স্বর্ণের চেয়ে হীরা, তাহলে এটা একটু বেশি হবে। 60 বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী, যার ইংলিশে ডায়মন্ড জুবলি।
এরপর হীরার চেয়ে আরো বেশি দামি হচ্ছে প্লাটিনাম। 75 বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবলি। আবার পতে এটা প হবে, এটা স্লাটিনাম হইছে, এটা প হবে প্লাটিনাম। তাইলে পতে 75 পতে প্লাটিনাম, পতে 75 পতে প্লাটিনাম আমরা এইভাবে মুখস্থ রাখতে পারি। আবার হীরার চেয়েও প্লাটিনাম বেশি, তুমি সিরিয়ালি মনে রাখবা। এর পরের গুলো তো সবাই জানে, 100 বছর উপর হলে তোমার শতবর্ষ, এটা সবাই জানে, সেন্টেনারি। ইংলিশটাও আসতে পারে কিন্তু মাথায় রাখবা। 150 হলে সার্ধশত, 150 আর 150 মানে একই, সার্ধশত 150 একই। এটা এটার কি এরকম নাম আছে? নাই, এরকম ধাতু দিয়ে নাম নাই। সেসকুইন্সেন্টেনিয়াল যেটা আছে। আর 200 বছর হলে কি দ্বি শর্ত, দ্বি মানে 2 আর শত মানে 100, 200 বছর, ইজি। বাই সেন্টেনারি, সেন্টেনারি সেন্টেনারি ডাবল হচ্ছে বাই মানে 2, বাই সেন্টেনারি। এখানে একটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে 40 বছর। সবাই লিখে ফেলো 40 বছর। এটা খুবই অনেক সময় অনেক জায়গায় আসে কিন্তু বিভিন্ন বইয়ে নাই। 40 বছর পূর্তি উপলক্ষে যেটা পালন করা হয় ওটা হচ্ছে রুবি জয়ন্তী। কি? রুবি জয়ন্তী, রুবি 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 জয়ন্তী 40 বছর। সবাই একটু খাতায় আমরা লিখে ফেলি রুবি জয়ন্তী কত বছর, সবাই লিখে ফেলি রুবি জয়ন্তী 40 বছর, রুবি জয়ন্তী 40 বছর। তাইলে আমি এটা তুমি যদি বাসায় কয়েকবার পড়ো, আই হোপ আর জীবন তোমার মন থাকবে। 25 বছর, আরে 25 বছর তো একটু কম দামি, সিলভার জুবলি বা রজত জয়ন্তী। 50 আর একটু দামি, তো গোল্ডও তো একটু দামি রজতের চেয়ে, সিলভারের চেয়ে। সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবলি। আচ্ছা 60 বছর, স্বর্ণের চেয়ে দামি কোনটা? হীরা। হীরা, তাহলে হীরা কি? হীরক জয়ন্তী, দেখতে ডায়মন্ড জুবলি। আর হীরার চেয়ে দামি হচ্ছে প্লাটিনাম, পতে প্লাটিনাম, পতে 75 বছরে প্লাটিনাম জুবলি বা হীরার চেয়ে দামি। এরপর হচ্ছে 100 বছর, ঠিক আছে সবাই জানি, সেন্টেনারি। 150 বছর সার্ধশত, সেসকুইন্সেন্টেনিয়াল। আর 200 বছর হচ্ছে দ্বিশত বছর বা বাইসেন্টেনারি। আর 40 বছর রুবি জয়ন্তী। তোমাকে আমি বলতেছি তুমি টেকনিকেই পারবা, তোমার এটা আজীবন মনে থাকবে। আর তুমি যদি টেকনিকটা দিয়ে নর্মালি বইয়ে পড়ো, আমি তোমার বলবো, হলপ করে বলবো, আজকে পড়বা 2 দিন পরে আবার ভুলে যাবা, 2 দিন পরে, 1 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহ লাগবে না। তাই আমার পেইড কোর্সে যে যখনই আমার কোর্সে অ্যাড হবা, তুমি যদি আজকে থেকে 2-3 দিনের মধ্যে অ্যাড হও, তবে তুমি ডিসকাউন্টটা পাবা, পরে কিন্তু ডিসকাউন্ট পাবা না। ডিসকাউন্ট পাওয়ার জন্য কিন্তু 1000 জন স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে আমার কোর্সে। এরকম টেকনিকে শিখতে পারবা, তোমার কোনো ভয় নাই ইনশাআল্লাহ। বড় বড় জটিল বিষয়, কঠিন বিষয় এভাবে তুমি টেকনিকে মুখস্থ করে ফেলতে পারবা। যেখান থেকে প্রশ্ন আসে তুমি দেখলেও প্রশ্ন আসছে, পারবা ইনশাআল্লাহ। এই আমরা পারবো। তাহলে আমি যেটা করি, আমার ক্লাসে যেটা নিয়ম, আমি ক্লাসের স্লাইডটা একটু উল্টে তোমাদের একটা প্রশ্ন করে দেখি কারা পারো। সবাই পারবা? ডান লিখে জানাও। ডান টান লিখতে হবে না, আমি তোমাদের জিজ্ঞেস করি দেখি পারো কিনা। পারলে তো আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে তোমাদের প্রস্তুতির জন্য আমি 10 সেকেন্ড সময় দিলাম। 10 সেকেন্ড পরে আমি 2টা প্রশ্ন করবো ইনশাআল্লাহ। 10 সেকেন্ড যদি পারো বা প্রস্তুতি হয়ে যায়, তাহলে তোমরা একটু লিখো, একটু লিখো। পারা যাবে। একজন লিখছে ক্লাস শেষ করেন ভাই। আচ্ছা, আমি আর স্বল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু তুমি বললে। বাট যারা দেখো এই সময়টাতে যেটা হয়, তোমরা অনেকে আছো এমনিতেই জায়গা তুমি ফেসবুকে ভিডিও দেখবা, রিলস দেখবা, ঠিক আছে। এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমার অনেক লেট হয়ে যাচ্ছে, তুমি ঘুমায় যাও, কালকে এসে বাকি ক্লাসটা করে নিতে পারবা। বাট যারা এখন জায়গায় থাকতো, ক্লাসটা একটু করাইলাম, তবে জেগে থাকার অবস্থা কিন্তু ভালো না অবশ্যই। বাট আগামীকাল এক জায়গায় যাচ্ছি সকালে, ক্লাসটা করে ঘুমায় যায়, আগামীকাল হয়তো তোমাদের একটা ফ্রি লাইভ ক্লাস নিতে পারবো না। যেহেতু আমাকে অনেকে ঝেঁকে ধরছো, ভাইয়া ক্লাস আজকে করান, একটা ফ্রি ক্লাস করান, জিকে ক্লাস করান। আপনার জিকে ক্লাস করে দেখতে চাই আপনি কিরকম পড়ান, তারপর আপনার কোর্সে ভর্তি হবো। তো আজকে ক্লাসটা তোমার জন্য ডেমো ক্লাস, এটা দেখে তারপর ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা ক্লাস কি করাবো? কার ভালো লাগতেছে আমাকে বলো তো, কার ভালো লাগতেছে? ভাইয়া আর কিছুক্ষণ কন্টিনিউ করাতে পারেন, আমার ভালো লাগতেছে, তোমাদের মতামত আমি নিতে চাই। ওকে, তাইলে তোমার যদি মুখস্থ হয়ে যায়, আমাকে বলো তো 75 বছর পূর্তি উপলক্ষে কোন জয়ন্তী পালন করা হয়? 75। কমেন্ট বিলো রাইট নাও as soon as possible। সবাই কমেন্ট করো। আমি দ্রুত শেষ করে দিব ইনশাল্লাহ, যেহেতু তোমরা বলছো রাতও হয়েছে অনেক, এটা আমার বুঝতে হবে, কোনো সমস্যা নাই, আমি দ্রুত কমপ্লিট করে দিব। বাট তোমরা লেখো 75। দেখি কার মনে আছে। অনেকে লিখছো, ভালো লাগতেছে, থ্যাংক ইউ। এটা একটা ফ্রি লাইভ ক্লাস ছিল, আর আমি কিন্তু পেইড ক্লাসের রুটিন দিয়েছি, সেটা 9টা 15 মিনিট হবে আমার প্রাইভেট গ্রুপে। বাট পেইড ক্লাস আগামী
কোন তারিখে হবে, কবে হবে আমার এই পেজে আমি জানিয়ে দিব, সেটা শিওর না এখনো। হ্যাঁ, ফ্রি ক্লাস কবে হবে? 75 কি প্লাটিনাম? ওকে, একজন লেখছো হিরক, হিরক ভুল 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 ভুল। প্লাটিনাম 75 পথে প্লাটিনাম। আমাকে এবার বলো যে রুবি জয়ন্তী হয় কত বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী পালন করা হয়? রুবি। এইবার ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের 21-22 আমি তোমাদের 23-24 সলভ করাই দিলাম, 22-23 সলভ করাই দিলাম। এবার 21-22-এরও কয়েকটা প্রশ্ন আমরা দেখি, স্বল্প সময়ের মধ্যে দেখি, তাহলে যেটা হবে বিগত 3 বছরের ইম্পর্টেন্ট টপিকের, হাইলাইটেড টপিকের তোমরা জেনে ফেললা। যেখানে অনেকে তোমরা কিছু জানতা না, এখন তোমরা অনেক কিছু জানো। এইটাই হচ্ছে মজা, এইটাই হচ্ছে আমি অনেক কিছু জানি, আগায় থাকবো, চান্স পাবো। এই কনফিডেন্সটা গ্রো করা দরকার। ওকে, আচ্ছা, তোমরা 40 বছর দিচ্ছ, উত্তর সঠিক। চলো দেরি না করে শুরু করি। ঠিক তেমনই দেখো, বঙ্গবন্ধু থেকে কিন্তু এই 21-22 প্রশ্ন এসেছে, খেয়াল করছো? তাই এটা এই জন্য প্রশ্নগুলো দিচ্ছি বঙ্গবন্ধু থেকে বারবার। তাই এই বঙ্গবন্ধু টপিক থেকে এইবার আসবে কিনা একদম হলপ করে বলতে পারি না, তবে আসবে, যেহেতু টপিক আসার মতো একটা প্রশ্ন ছিল। 21-22 সালে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ যেটা ছিল, বাংলাদেশের সংবিধানের কত নম্বর তফসিলে এটা ছিল? আমাদের বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ আমাদের সংবিধানের কত নম্বর তফসিলে উল্লেখ করা আছে? দেখি, উত্তর করো। 7 মার্চের ভাষণ কত নাম্বার তফসিলে উল্লেখ করা আছে? সাত মার্চের ভাষণ কত নাম্বার তফসিলে? দেখি। জানি না। ওকে, এগুলো তোমাদের জানার কথাও না। আমাদের সংবিধানের তফসিল হচ্ছে 7টা। কয়টা? 7টা। তফসিল শব্দের অর্থ হচ্ছে সংবিধানের কোনো বর্ণনা, ব্যাখ্যা, এই টাইপের কিছু বোঝায়। আমাদের সংবিধানের তফসিল হচ্ছে 7টা। পরীক্ষায় আসে বাংলাদেশের সংবিধানের 1 নম্বর তফসিলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, পরীক্ষা আসতে পারে 5 নম্বর তফসিলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, পরীক্ষা আসতে পারে 7 নম্বর তফসিলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, বা 1 নম্বর তফসিলে কি নিয়ে আলোচনা করা হয়েছে এটা দিয়ে বলতে পারে এটা কয় নম্বর তফসিলে আলোচনা করা হয়েছে। দুইভাবেই কিন্তু প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? এখন এই 7টা তফসিল মনে রাখা যায় 1 সেকেন্ডে। এটা 21-22 সেশনে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1 সেকেন্ডে আমার লেখা এই টেকনিক দিয়ে তুমি মনে রাখতে পারবা, শর্টকাট টেকনিকে। দেখো, মিস্টার নাবিল কার্যকর আইনে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সে শপথ নিল। তারপর আমি কি করলাম? ক্রান্তিকালে একটা ভাষণ দিলাম, ভাষণ দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুজিবনগর সরকার চলে গেলাম। এটা কি? ধরো আমি হচ্ছে তোমাদের নাবিল ভাইয়া, আমাকে তোমরা দেশের রাষ্ট্রপতি বানাই দিলা এবং বললাম, শপথ নিলাম যে আমি তোমাদের পাশে থাকবো, ভাইয়া পুরা পাশে থাকবো। কিন্তু দেশে যখন দুঃসময়, দেশে যখন খারাপ অবস্থা, আমি একটা ভাষণ দিলাম, এই ভাই তোরা ভালো থাক, তোরা বাস, আমি আমার নিয়ে পালায় যাই। এরকম কোনো ঘটনা হয়েছে কিনা তোমরা একটু, এরকম বাস্তবে যদি হয়ে থাকে এভাবে একটু মিলাই নিতে পারো যে আমি মিস্টার নাবিল কি করলাম, তোমরা আমাকে বলো যে নাবিল ভাই ভালো মানুষ, তাকে রাষ্ট্রপতি বানাই দিলাম একটা আইনের মধ্য দিয়ে, ঠিক আছে। পরে শপথ নিলাম যে এই আমি তোমাদের পাশে থাকবো, নাবিল ভাই বলতেছে আমি তোমাদের পাশে থাকবো। পরে দেশে ক্রান্তিকাল মানে হচ্ছে দেশে খারাপ অবস্থা, আমি সবার সামনে এসে বললাম যে ভাই তোরা ভালো থাক, আমি আমার যান নিয়ে পালাই। পরে আমি স্বাধীনতার ঘোষণা দিলাম যে তোরা দেশ স্বাধীন কর, কইরা আমি মুজিবনগর সরকারে পালাই গেলাম। এটা আমার নাবিল ভাইয়ের বিশ্বাসঘাতকতার গল্প। এইটা দিয়ে তুমি 7টা তফসিল মনে রাখতে পারবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা তফসিল, 7টা দাগ দিছি। কার্যকর আইন হচ্ছে 1 নম্বর তফসিল। নাবিল ভাই কার্যকর আইনে রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে 2 নম্বর তফসিল। এই রাষ্ট্রপতি নির্বাচন এটা কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়েছে। মনে রাখবা কয় নাম্বার তফসিল বাদ হয়ে গেছে? 2 নম্বর তফসিল বাদ। রাষ্ট্রপতি কি করলাম? শপথ নিলাম, এই শপথ 3 নম্বর তফসিল। এইবার 4 নম্বর তফসিল ক্রান্তিকাল দেশের অস্থায়ী অবস্থা, ক্রান্তিকাল 4 নম্বর তফসিল। ভাষণ মানে বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণ, এটা কিন্তু একটু আগে প্রশ্ন ছিল, এই দেখো প্রশ্ন ছিল না, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ কয় নাম্বার তফসিলে? 5 নম্বর তফসিলে। কয় নাম্বার? এবার কি পারতেছো? দেখো তো 5 নম্বর তফসিলে, এই যে 5 নম্বর ভাষণ মানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, যে 1, 2, 3, 4, 5 মন থাকবে। ভাষণ দিলাম,
ভাষণ দিয়ে স্বাধীনতার ঘোষণা দিলাম। আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র 26শে মার্চের, ওইটা হচ্ছে 6 নাম্বার তফসিলে। এবং ফাইনালি 7 নম্বর তফসিল কি, ওই যে মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র যে পাঠ করা হয়েছে, সেটা কিন্তু 7 নম্বর তফসিল। তাইলে মিস্টার নাবিল কার্যকর আইনে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নিল, দেশের ক্রান্তিকালে ভাষণ দিয়ে স্বাধীনতার ঘোষণা করে মুজিবনগর সরকারে চলে গেল। এই 7টা তফসিল চাইলে তুমি মনে রাখতে পারবা। দেখছো, তাহলে এই যে 5 নম্বর তফসিল যে বঙ্গবন্ধু সাথীবাজের ভাষণ, এখন টেকনিকে মনে থাকবে, তোমার 1 সেকেন্ডে মনে থাকবে। তুমি এই টেকনিকটা স্ক্রিনশট রাখো। এটা দিয়ে হাজার হাজার শিক্ষার্থী, আমার বিগত সালের শিক্ষার্থীরা সফল হয়েছে, তারা ভালো করেছে। সহজ একটা টেকনিক দিয়েছে, এটা আমার নিজের তৈরি করা টেকনিক। কারণ এগুলো মুখস্থ করতে টাফ হয়ে যায়। আমরা এত এত সাল, এত এত জিনিস কিভাবে পারবো, সব জায়গায় লাগা টেকনিক। এইবার তোমরা আমাকে বলো যে রাষ্ট্রপতি নির্বাচন কয় নাম্বার তফসিল? বলো, রাষ্ট্রপতি নির্বাচন যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে কয় নাম্বার তফসিলে ছিল? যেটা বিলুপ্ত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন কয় নাম্বার তফসিলে? দেখি বলো তো, কেউ পারো কিনা? দেখি 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 তাহলে বুঝবো তোমরা টেকনিকটা বুঝছো। পরে নোট করে নিও, সমস্যা নাই। স্ক্রিনশট দিছো আশা করি, আর পেড গ্রুপে তো এগুলো আমি দিয়েই দিব, তাহলে আর সমস্যা নেই। এগুলো তো ক্লাস হয়েছে ইনশাল্লাহ। দেখি 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 এইবার বলো, মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ কয় নাম্বার তফসিল? এটাও বলো দেখি, এটাও বলো দেখি 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 তোমরা জিকেতে ভালো করবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। পেড গ্রুপে তো আরো সুন্দর করে বর্ণনা হয়। ওকে ওকে। এইবার জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা কয়টি? এইটা একটা প্রশ্ন, একটু পরে উত্তর দিও, বাট বলো যে ওইটা কত? মুজিবনগর সরকার কর্তৃক ওকে 7 নম্বর দিচ্ছ, ব্যাস ডান, শেষ। টেকনিক মনে রাখবা, একটু গল্পটা একটু মনে রাখবা, শেষ। এই গল্প দিয়ে আমাকে একটু মনে রাখলা, বাট বিশ্বাসঘাতক বইল না। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা কয়টি? জাতিসংঘের নাম অনেকেই শুনছো, ইউএন, ইউনাইটেড নেশনস এর নাম শুনছো। এর দাপ্তরিক ভাষা কয়টা? এর দাপ্তরিক ভাষা হচ্ছে 6টা। কয়টা? 6টা। আমরা একটু দেখি। দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালের 24 অক্টোবর, সদর নিউ ইয়র্কে। অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি। কি কি ভাষা? ইংরেজি ভাষা, ফরাসি বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ, এই চাইনিজ ভাষার অপর নাম হচ্ছে ম্যান্ডারিন, চাইনিজ মান্ডারিন ভাষা, রুশ বা রাশিয়ান ভাষা, আরবি ভাষা, স্প্যানিশ ভাষা। এই 6টা জাতিসংঘের অফিসিয়াল ভাষা। এইবার জাতিসংঘের যে একটা পরিষদ, যে তোমার অঙ্গ সংগঠন হচ্ছে 6টি, এই 6টির মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। ওই নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ হচ্ছে 15টি। 15টির মধ্যে 2টা ভাগ, একটা ভাগ হচ্ছে স্থায়ী সদস্য, আর একটা হচ্ছে অস্থায়ী সদস্য। 5টি হচ্ছে স্থায়ী সদস্য, যারা সব সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য থাকবেই। আর 10টি যে দেশ নির্বাচিত হয়, ওই দেশ 2 বছরের জন্য নির্বাচিত হয়, ব্যাস। ক্লিয়ার? এখন জাতিসংঘের এই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য 5টা দেশ, এইগুলা 1 সেকেন্ডে মনে রাখা যায়। এই যে নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশ, এইগুলো মনে রাখার জন্য তোমার একটা বন্ধুর নাম মনে রাখতে হবে। সবাই আজকে একটা বন্ধু বানাও, সবাই নাবিল ভাই তোমাদের একটা বন্ধু বানায় দিচ্ছে। সেই বন্ধুর নাম হচ্ছে ফারুক, FARUC। ধরো তোমার বন্ধুর নাম হচ্ছে ফারুক। আজকে যদি কারো বন্ধুর নাম ফারুক নাও থাকে, বানায় ফেলো ফারুক। এই ফারুক হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এফতে হচ্ছে ফ্রান্স, এতে আমেরিকা, তুমি মনে রাখবা ইউএসএ বা যুক্তরাষ্ট্র, আরতে রাশিয়া, ইউতে হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, আর সিতে হচ্ছে চায়না। এই যে দেশের কথা বললাম 5টা, এই দেশগুলো আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করছে। ওয়ার্ল্ড ওয়ার 2-তে জয়লাভ করছে এরকম 5টা দেশ। ফ্রান্স, এতে আমেরিকা বা যুক্তরাষ্ট্র মনে রাখবা, রাশিয়া, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, আর চায়না। এই ফারুক হচ্ছে স্থায়ী সদস্য, এই 5টা স্থায়ী সদস্য। তোমার বন্ধুর নাম হচ্ছে ফারুক, শেষ। ফারুক এই স্থায়ী সদস্য, ব্যাস। আমার কথা হচ্ছে আমার বন্ধু ফারুক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ফারুকের জন্য আমরা সবাই গর্বিত, ঠিক আছে? তো ফারুককে বন্ধু বানাও, জিকেতে সহজে মনে রাখো। এটা হচ্ছে আজকের ক্লাসের মোটো। এরপর আরো কিছু জিনিস আছে, সেগুলো তো তোমার আমার পেইড গ্রুপে আরো বিস্তারিত সুন্দর করে টেকনিক দিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে। এইবার নিজেকে জানো উক্তিটি কার?
আর দু একটা প্রশ্ন আছে, এরপরে শেষ। যারা পেইড গ্রুপ সম্পর্কে আগ্রহী, কীভাবে ভর্তি হবা, কী কী পাচ্ছ, সব কিছু তোমাদের জানাবো আজকে। ভর্তি যেহেতু আজকে ভালো করে জানাবো, 2-1 দিন ডিসকাউন্ট আছে, এই 2-1 দিন পর ভর্তি হলে তোমার লাগবে আরও 800 থেকে 900 টাকা বেশি। তাই একটু পেইড গ্রুপের ডিটেলসটা জানা নিও, যাতে করে তোমার ভর্তিতে 800 থেকে 900 টাকা কম লাগে, ওই টাকা দিয়ে তুমি বই কিনতে পারবা। দেখি নিজেকে জানো, বা এর ইংলিশটা যদি বলি, নো দাই সেলফ। নো দাই সেলফ উক্তিটি কার? নো দাই সেলফ উক্তিটি কার? দেখি কেউ বলো। ওকে, নো দাই সেলফ বা নিজেকে জানো, নো দাই সেলফ। ঢাকা কলেজ, ঢাকা কলেজের গেটের অপোজিটে, ঢাকা কলেজের গেটের পিছনের দিকে লেখা আছে নো দাই সেলফ। কি? নো THYSELF। এই নো দাই সেলফের অর্থ হচ্ছে নিজেকে জানো, নিজেকে জানো। দাই সেলফ, নো দাই সেলফ, দাই সেলফ মানে নিজ, আমি। তো এটা কার উক্তি? উক্তি নিয়ে অনেক কনফিউশন আছে, আমি একটু ছোট্ট কনফিউশন দূর করে দিব, বাকি খেলা তো পেইড গ্রুপে হবে। এটা হচ্ছে সক্রেটিসের উক্তি। কার? গ্রিক দার্শনিক সক্রেটিস। আমি তোমাকে বলি, একটা পানি খাইছো না, স্পা, SPA, স্পা? কেউ খাইছো পানি স্পা? আমার কাছে খুব সম্ভবত আছে পানিটা, স্পা। ওকে, এটা আমি স্পন্সর করি নাই, বা এটা স্পন্সর আমি করতেছি না। এই স্পা যে পানিটা আছে, এই স্পা দিয়ে মনে রাখতে পারবা এই কে কার গুরু শিষ্য, গ্রিক দার্শনিক বা গ্রিসের। এস্তে সক্রেটিস, এই সক্রেটিসের শিষ্য মানে স্টুডেন্ট হচ্ছে প্লেটো। প্লেটোর স্টুডেন্ট হচ্ছে কি? এই দেখতে পাচ্ছ এরিস্টটল। এরিস্টটলের শিষ্য বা স্টুডেন্ট হচ্ছে আলেকজান্ডার। তাহলে স্পা দিয়ে সিরিয়াল মনে রাখতে পারবা। আবার এই আলেকজান্ডারের গুরু বা টিচার হচ্ছে এরিস্টটল। এরিস্টটলের গুরু হচ্ছে প্লেটো। প্লেটোর গুরু বা টিচার হচ্ছে এই সক্রেটিস। এই সক্রেটিসের উক্তি হচ্ছে নো দাই সেলফ। তুমি যদি নিজেকে জানো, নিজের শক্তিটা বুঝো, নিজেকে বুঝতে পারো, নিজে কি হতে পারো, নিজের উপর বিশ্বাস রাখো, নিজের অন্তর্নিহিত শক্তিটাকে আবিষ্কার করতে পারো, তাহলে তুমি পৃথিবী জয় করতে পারবা। সো স্পা দিয়ে কিন্তু আমরা মনে রাখবো কে কার গুরু, কে কার শিষ্য। এভাবে কিন্তু প্রশ্ন আসে। স্পা টেকনিকে আমরা মনে রাখবো, স্পা টেকনিকে মনে রাখবো কে কার গুরু শিষ্য, এবং যেই যার গুরু ছিল সে কিন্তু তার বাসায় পড়াইছে। যখন এই যে এরিস্টটল আছে, এরিস্টটল কিন্তু আলেকজান্ডারের বাসায় লজিং টিচার ছিল, মানে আলেকজান্ডারের বাসায় খাইতো, থাকতো, আলেকজান্ডারকে পড়াইতো, এরকম ছিল। ঠিক আছে? তো এখানে এই সক্রেটিস, যার কোনো বই ছিল না, লিখিত বই ছিল না, মাথায় রাখবে এটাও আসে। কাকে জ্ঞানের পিতা বলা হয়? এই সক্রেটিসকে। কাকে সব জ্ঞানের জ্ঞানী বলা হয়? সক্রেটিসকে। কার লিখিত কোনো বই ছিল না? সক্রেটিসকে। কে হেমলক বিষ পানে মারা গিয়েছিল? এই সক্রেটিস। যে কিনা ওই সময়ের প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছিল, সত্যের পক্ষে, সে কিন্তু তাকে হেমলক বিষ পান করায় মেরে ফেলছে। এই সক্রেটিসের শিষ্য যে প্লেটো, সক্রেটিসের তো কোনো বই ছিল না, তার সম্পর্কে আমরা জানতেও পারতাম না। এই প্লেটো কি করছে? প্লেটো আর ডায়লগ অন সক্রেটিস এরকম একটা বই লিখেছিল, যেই প্লেটোর মধ্য দিয়ে কিন্তু আমরা সক্রেটিস সম্পর্কে জানতে পারি, পৃথিবী সক্রেটিস সম্পর্কে জানতে পারে। অনেকে তো মনে করে যে সক্রেটিস কেউই না, শুধু প্লেটোর আবিষ্কৃত একটা ব্যক্তি সক্রেটিস, এরকম কিছু। প্রকৃতি থেকে শিক্ষা নিতে সক্রেটিস, কিন্তু প্লেটোর বই আছে রিপাবলিক, বা এরিস্টটলের বই আছে দ্য পলিটিক্স। তো এগুলো আমরা জানবো, কিন্তু মেন কথা হচ্ছে উক্তি নিয়ে একটা কনফিউশন আছে, তোমাদেরকে দূর করে দিই। দেখো, এখানে 3টা উক্তি আছে। ভার্চু ইজ নলেজ, যার বাংলা হচ্ছে সদ্গুণই জ্ঞান। আবার এর উল্টা নলেজ ইজ ভার্চু, এটাও একটা উক্তি, জ্ঞানই পূর্ণ। আবার আরেকটা উক্তি আছে, ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন বা এডুকেশন ইজ দ্য মেইন থিং টু একুয়ার ভার্চু। তাহলে এই 3টা উক্তি কার? সবই তো একরকম লাগে। নাবিল ভাই একটু সহজ করে বলে দেন। রাইট? কিছুক্ষণ থাকবো, আর কিছুক্ষণ থাকবো, যারা শেষ অবধি থাকবা তারা শিখতে পারবা। আচ্ছা দেখো, ভার্চু ইজ নলেজ, সৎ গুণই জ্ঞান, এটা হচ্ছে সক্রেটিসের উক্তি। কে? সক্রেটিস বলো না, সক্রেটিস। অনেকে আমাকে বলে সক্রেটিস, সক্রেটিস না সক্রেটিস, সক্রেটিস, সক্রেটিসের উক্তি। ভার্চু ইজ নলেজ, ক্লিয়ার। তার শিষ্য প্লেটো, সে আইসা 2টা পাকনামি করছে। কয়টা পাকনামি? 2টা। কয় আমার গুরু তো একটা উক্তি দিয়া গেল, একটা কাজ করি, গুরুর উক্তিটা নিয়ে একটু নাড়াচাড়া করি। গুরু বলছে ভার্চু ইজ নলেজ। আচ্ছা কেমন হয় আমি যদি বলি নলেজ ইজ ভার্চু? সক্রেটিসের উক্তিটাকে প্লেটো, এই প্লেটো আইসা উল্টাই দিছে, এটার সামনে নিচে পিছনে। সাবজেক্ট ভার্ব ঠিক রাখছে, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিছে, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিছে এই মিস্টার প্লেটো, যে কিনা তারই শিষ্য। গুরুটার উল্টাই দিছে। তাহলে ভার্চু ইজ নলেজ,
সক্রেটিসের উক্তি, আর নলেজ ইজ ভার্চু প্লেটোর উক্তি। তবে এই দুইটার বাংলা কিন্তু একটু মনে রাখো, ভার্চু ইজ নলেজের বাংলা কিন্তু সদ্গুণই জ্ঞান, আর নলেজ ইজ ভার্চু বাংলা কিন্তু জ্ঞানই পূর্ণ। এবং প্লেটো কি করছে, শুধু এইটাই করে নাই, প্লেটো কয় গুরুটা তো উল্টাই দিলাম, আচ্ছা গুরুটা ঠিকই রাখি, মানুষ খারাপ মনে করবে, কিন্তু এর সাথে কিছু অ্যাড করে দেই। এই একই প্লেটো আবার লিখছে ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু অ্যাকোয়ার ভার্চু। মানে ঠিক আছে গুরু আপনি বলছেন যে ভার্চু ইজ নলেজ, কিন্তু সেই ভার্চু নলেজ এগুলো আমি কেমনে পাবো? শিক্ষার মধ্য দিয়ে। এডুকেশন ইজ দ্য মেইন থিং, এডুকেশন হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস বা প্রধান জিনিস যার মাধ্যমে আমরা এগুলো পাই, অর্জন করতে পারি। তাইলে ভার্চু ইজ নলেজ সক্রেটিস বলছে, তার শিষ্য প্লেটো এসে উল্টাই দিছে নলেজ ইজ ভার্চু। সে তাই করে নাই, সে তার গুরুর ডায়লগটাকে একটু এক্সটেন্ড করছে। ভার্চু ইজ নলেজ গুরু ঠিক আছে, বাট এডুকেশন ইজ দ্য মেইন থিং ইজ টু অ্যাকোয়ার ভার্চু, এটাও আপনি অ্যাড করে দিতেন, আপনি তো মরে গেছেন, আমি আপনার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে দিলাম। সো তাহলে এই তিনটা উক্তি নিয়ে কি আর কারো কোনো জ্ঞানজাম লাগবে? আশা করি লাগবে না। অনেক স্টুডেন্ট এগুলোতে ভুল করে, অনেক চাকরির পরীক্ষাতে ভুল করে, আরে একই তো লাগে। বাট এবার মজায় মজায় একটু কিন্তু আমরা মনে রাখলে কিন্তু আর জীবনে ভুল হবে না, আমরা কিন্তু নাম্বার মিস করবো না। আমরা কিন্তু জানি কে, কিন্তু এই যে একটু ছোটখাটো বিষয়গুলো জিকে নাকি পড়তে হয় না, অনেক সহজ, কিন্তু এইভাবে যদি তোমাদেরকে ভুলগুলো না ধরায় দেই, না বুঝাই দেই, বই পড়েই যাবা, যত পড়বা তত ভুল করবা, তত মাইনাস খাবা, ঠিক আছে? সো জিকেও পড়তে হয় টেকনিকগুলো রাখার জন্য বা শর্টকাটে বা কনফিউশনগুলো দূর করার জন্য। আশা করি তোমাদের কনফিউশন ওকে। একজন হচ্ছে প্লেটো একটু বেশি পাকনা ছিল, গুরুর উপর লাফায়। আচ্ছা যাই হোক, ওকে। আরো এরকম টেকনিক আছে ভাই, এটাও 21/22 সেশনে আসছে, যেমন টেকসই উন্নয়ন লক্ষ্য এর মানে টেকসই উন্নয়ন বা যাকে আমরা বলি এসডিজি, জাতিসংঘ একটা টার্গেট নিছে যে পৃথিবী থেকে কিছু কিছু সমস্যা দূর করবে, সে একটা টার্গেট নিছে এসডিজি। সে এসডিজি এর বাংলা এর পুনরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সেখানে সে 17টা অভীষ্ট ঠিক করছে, ওই জিনিসগুলো করতে হবে, এগুলো করলে দেশ থেকে এই দূর হবে। তো ওই 17টার মধ্যে কয় নাম্বারটায় মানসম্মত শিক্ষা নিয়ে কথা বলা আছে? এর উত্তরটা হচ্ছে 4 নাম্বারটায়। আমি তোমাদের একটু দেখাই দিই। দেখো এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্য হচ্ছে 17টি। এর লক্ষ্য কয়টি? এর লক্ষ্য হচ্ছে 17টি এসডিজি, ঠিক আছে? এর লক্ষ্য হচ্ছে 17টি, যেটি কিনা 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত সেট করা হয়েছে। মানে এখনো কিন্তু ঠিক, মানে তোমার সেশনে এই জিনিসটা আমি বুঝাই বলি। জাতিসংঘ বলছে আমরা একটা প্ল্যান নিলাম, এবং বিশ্বের তার অংশ যে দেশগুলো আছে, কিছু দেশকে বলছে এই দেশ তোমরা এই এসডিজি এগুলো পূরণ করবা, 2016 থেকে 2030 পর্যন্ত টাইম দিলাম। তোমরা যদি এই দারিদ্র বিমোচন না করতে পারো, ক্ষুধা দূর করতে না পারো, সুস্বাস্থ্য নিশ্চিত করতে না পারো, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারো, তোমাদের উপর খবর আছে। তো এই লক্ষ্যমাত্রাগুলো ঠিক করে দিছে জাতিসংঘ, এটাকে বলে এসডিজি। মেয়াদটা দেখবা, আর এর সুনির্দিষ্ট দেখো এই এসডিজি এইটার 4 নাম্বারটা কিন্তু মানসম্মত শিক্ষা। এখানে কিন্তু এটা জানতে চাইছিল যে কয় নাম্বারে মানসম্মত শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে, তাহলে এসডিজি 4 নাম্বারে মানসম্মত শিক্ষা। এখন এই যে এসডিজি, এটার মধ্যে এমন একটা কনফিউশন আছে, শিক্ষার্থীরা পরে ভুল করে নাম্বার মাইনাস খায়। দেখো যদি এসডিজির অভিষ্ট বলে, কি বলে? অভিষ্টর ইংলিশ হচ্ছে গোলস। যদি বলে এসডিজির গোল কয়টি বা অভিষ্ট কয়টি, সেক্ষেত্রে দিবা 17টা। 17টা কি? এই 17টা। কিন্তু আমরা মনে করি গোলের বাংলা হচ্ছে লক্ষ্য, মনে করি কিনা? না রে ভাই, লক্ষ্য এর ইংলিশ তারা ব্যবহার করছে টার্গেটস। তাহলে যদি বলে যে এসডিজির টার্গেটস কয়টা বা লক্ষ্য কয়টা, তখন তুমি 17টা দিলে হবে না, ভুল, তখন দিবা 169টা। আবার যদি বলে এসডিজির ইন্ডিকেটরস বা সূচক কয়টি, তখন হয়ে যাবে 232টা। তাইলে এসডিজির অভিষ্ট বা গোল তখন হচ্ছে কয়টা? 17টা। লক্ষ্য বা টার্গেটস হলে কয়টা? কত? এই যে 169টা, আর 232টা হচ্ছে কি তোমার সূচক বা ইন্ডিকেটরস। এই কনফিউশনটা দূর করো, এইটা সবাই নোট করে রাখো, এখান থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ। আর এইটাই তোমরা বারবার ভুল করবা, আমি তোমাকে বলতে পারি, এইটাই সবাই ভুল করে। তুমি শুধু কেন, বিভিন্ন চাকরি পরীক্ষা তারা বারবার পরে, প্রত্যেক বছর পরে এটা ভুল করে। তাইলে এখানে এগুলো হচ্ছে অভিষ্ট, 17টা, ঠিক আছে? সো সবার কনফিউশন দূর, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছিল।
আর কথা বলবো না, এইবার কোর্সটা নিয়ে কিছু কথাবার্তা বলি। খেয়াল করো, আমার কোর্সের নাম হচ্ছে সাধারণ জ্ঞান শিওর কমন ব্যাচ। এই ভাই, শিওর কমন আবার কি? আপনার এখান থেকে পড়লেই কমন পড়বে? আপনি কি প্রশ্ন বানান যে আপনার এখান থেকে শিওর কমন হবে? আপনার ব্যাচের নাম শিওর কমন ব্যাচ। আবার এই ব্যাচটা এইচএসসি 24, 25, 26 কিংবা সেকেন্ড টাইমার সবাই যুক্ত হচ্ছে, 1000 মতো স্টুডেন্ট হয়ে গেছে। কি বলতেছেন এগুলা? আচ্ছা, আমার কোর্স থেকে কমন পড়ছে কি না পড়ছে সেটা দেখার উপায়টা হচ্ছে তুমি তোমার এই আমার যে পেজটা জিকে ইউটিউব পেজ, এই পেজে নিচে একটু স্ক্রল করবা। স্ক্রল করে এইখানে যাওয়ার পর লেখা থাকবে ফিচার্ডের নিচে আমি 2টা ভিডিও অ্যাড করে দিয়েছি, যেটা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কোর্স থেকে ডিরেক্ট স্লাইড থেকে কয়টা প্রশ্ন কমন পড়ছে, কোন কোন ক্লাস থেকে কয়টা প্রশ্ন কমন, সেই ভিডিওটা দেখতে পাবা। আর দেখতে পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন কমন পড়ছে, এগুলো দেখতে পাবা। এবং আমার কোর্সের কি পরিমাণে স্টুডেন্টের রিভিউ আছে এইখানে আসলে সব দেখতে পাবা। কোর্সে এই যে এইবার অ্যাড হয়ে কারা কি পাচ্ছে সব দেওয়া আছে, সবার মতামত অভাব নাই। তুমি কটা দেখবা, এগুলো আমার অর্জন দেওয়া আছে আর কিছু আছে। তো তুমি দেখবা যে আমার কোর্স থেকে কমন পড়ে কিনা। তো এরই ধারাবাহিকতায় আমি এইবার এইচএসসি 24 যারা তোমাদের যে এইচএসসি 24 ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, অ্যাডমিশনের শুরু থেকে একদম অ্যাডমিশন শেষ অবধি, এটা শিওর না কয় মাস লাগে, 7 মাস, 8 মাস, 9 মাস, যত মাস লাগে তত মাস পর্যন্ত তোমার অ্যাডমিশন শেষ অবধি এই কোর্সটা চলবে। ক্লিয়ার? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সবগুলো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল যারা আছে মেডিকেলের জন্য অনেকে অ্যাড হয়ে গেছে, অনেকে ডেন্টালের জন্য, অনেকে নার্সিং এর জন্য অ্যাড হয়ে গেছে। নার্সিং এর জন্য কিন্তু এটা অ্যাড হয়ে গেছে অনেকেই। এবং এই একই কোর্সে সবগুলো বিশ্ববিদ্যালয় ডান হয়ে যাবে। অনেক জায়গায় দেখবা তোমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 1100-1200 টাকা দিয়ে অ্যাড হইতে হয়, ঠিক আছে? বাট এখানে এইচএসসি 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 সেকেন্ড এবার সবার জন্য এই কোর্স। ক্লিয়ার? এই কোর্সে অ্যাড হলে সকল বিষয় সাধারণ জ্ঞানের প্রিপারেশন হয়ে যাবে, বিগত সালের সকল প্রশ্ন সলভ করে দেওয়া হবে, মোট ক্লাস হবে 80টা, মোট পরীক্ষা পাবা 80টা, যতটা ক্লাস ততটা পরীক্ষা। প্রত্যেকটা ক্লাসের পর যদি আমি একটা করে পরীক্ষা নেই 30 থেকে 40 মার্কের উপরে, ওই পরের দিন সুন্দর করে পরীক্ষাগুলো কিরকম হয় আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা জানে, এখন যারা যুক্ত আছে। আমি একটা লিঙ্ক দিয়ে দিব, কোনো অ্যাপ লাগে না, লিঙ্কে ক্লিক করবা, টাইম উঠবে, ওই টাইমের মধ্যে পরীক্ষা দিতে হবে। একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব, টাইম কাউন্ট ডাউন হবে, মাইনাসের দিকে যাবে। টাইম দিয়ে দিলে তোমাদের একটা আগ্রহ বাড়ে, প্রশ্ন অপশন দাগাবা, সাবমিট করবা, রেজাল্ট দেখতে পারবা, কয়টা হয়েছে, কোনটা ভুল, কেন ভুল, র্যাঙ্কিং দেখতে পারবা, রেজাল্ট পিন করতে পারবা, এত সুন্দর করে পরীক্ষার সুযোগ আছে। তার মানে এই কোর্সে অ্যাড হলে এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ একদম ফ্রি। অন্যান্য জায়গায় দেখবা তোমার কোর্সে অ্যাড হইলা 1200, 1300, 1500, 2000 টাকা দিয়া, পরে বলবে আরো 500 টাকা দাও। কেন? এক্সাম ব্যাচের জন্য। আমার এখানে কিছু লাগবে না, একবার টাকা পে করবা, আর কোনো কোর্স লাগবে না। এক্সাম ব্যাচও ফ্রি পেয়ে যাচ্ছ, প্লাস মডেল টেস্টও ফ্রি পেয়ে যাচ্ছ, সিক্রেট সাজেশন পাবা। প্রত্যেকটা পরীক্ষার আগে যেখান থেকে কমন পড়ে সিক্রেট সাজেশন পাবা, যেটা কারোর কাছে শেয়ার করতে পারবা না, সেটা পাবে 3টা। রিভিশন ক্লাস হবে প্রত্যেকটা তোমার পরীক্ষার আগে, জুম সেশন হবে যারা একটু দুর্বল, যারা বুঝো না। আবার 24/7 তুমি আমার সাথে কল দিয়ে, নক দিয়ে যোগাযোগ করতে পারবা, শুধু ক্লাস না। আমি যেটা করি যে তোমার যখনই সমস্যা তখনই আমাকে নক দিবা। তোমরা যে আমার কোর্সে আসো একদম ইমানে বলবা যে আমি যখনই নক দাও আমি তোমাদের সলভ করে দিই না, কল দাও সলভ করে দিই না। আমি তোমাদের চেষ্টা করি কিনা একটু জানাও তো ওদেরকে, একটু বাকিদেরকে তোমরা জানাও তো যে এই কোর্সে অ্যাড হলে যখনই সমস্যা তখনই আমাকে স্মরণ করবা, আমি তোমাদের সলভ করে দিব। লেকচার শিটে যে আমি যে পিডিএফগুলো পড়াই এখান থেকেই তো মূলত কমন পড়ে, এগুলো তোমাদের ক্লাসের পর পিডিএফ আকারে দিয়ে দিব, তুমি চাইলে এগুলো প্রিন্ট করে নিতে পারবা বা এগুলো থেকে নোট করে নিলেই হবে। এই হচ্ছে আমার কোর্স। তো এই যে এখন 1000 স্টুডেন্ট হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে দেখাই, অনেকে তো বিশ্বাস করবে না, তোমাদেরকে দেখাই। আর মাত্র 2-1 জন বাকি আছে, আগামীকাল তো এটা ক্রস করে যাবে। তো আগামীকালটা অন্তত একবার সুযোগ আছে, বা তুমি যদি ক্লাসটা আরো পরেও দেখে থাকো, ধরো আগামীকালে সবাই ভিডিও দেখবা না, 1000 হয়ে যাওয়ার পরও ভিডিও দেখবা, তোমাদের জন্য আমি এই অফারটা রাখবো। কারণ এইচএসসি পরীক্ষা এখন চলে, এই এসএসসি চলাকালে আমি তোমাদের 50% ডিসকাউন্টটা রাখবো। দেখো আমার কোর্সটা যদি দেখো তাহলে দেখবা এই যে এটা আমাদের ব্যাচে দেখো আমাদের কিন্তু 997 জন স্টুডেন্ট হয়ে গেছে, একদম 997 হয়ে গেছে। 1000 হইতে আর 2-3 জন লাগে, যেটা হয়ে যাবে শীঘ্রই। আর এই পেইড ব্যাচে দেখো কি সুন্দর তোমাদের এই দেখো এই যে রুটিনটা কিন্তু পেইড ব্যাচে দিয়ে দিছে, এই যে আগামী 1 সপ্তাহের রুটিন। তোমরা এগুলো মিস করো না, এই ক্লাসগুলো মিস করো না, অ্যাড হলে দ্রুত হয়ে যাও যাতে এই ক্লাসগুলো করতে পারো সুন্দর করে। লাইভ ক্লাস পেইড ব্যাচ হবে, ফ্রি হবে না, ঠিক আছে? এখন এটাতে অ্যাড হওয়ার জন্য যারা চাও যে ভাই এত কিছু জানতে চান, আপনার ক্লাস ভালো লাগছে, আপনার কিন্তু কমন পড়ে দেখছি, আমার এই নাম্বারটা আছে 01737767421। নাম্বারটা কি সবাই দেখতে পাচ্ছ? 01737767421। আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি, 01737767421। এই নাম্বারটাতে আমার বিকাশ অনলি কি বিকাশ BKASH অনলি বিকাশে 1350 টাকা সেন্ড মানি করবা প্রথমে। বিকাশে
সেন্ড মানি করে আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা সেভ করবা নাবিল হাসান দিয়ে, নাবিল ভাইয়া জিকে সেভ করে এই নাম্বারে তুমি যেই নাম্বার থেকে বিকাশ করছো ওই নাম্বারে 3টা ডিজিট জানাই দিবা। তো তুমি দোকান থেকে পাঠাচ্ছো, দোকানদারকে বলবা ভাইয়া আপনার বিকাশের লাস্ট 3টা নাম্বার বলেন, আমি যাকে টাকা পাঠাচ্ছি তাকে জানাইতে হবে, তাহলে আমি কনফার্ম হয়ে তোমাকে অ্যাড করে দিব। আমার হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে 01737767421 বিকাশ আমার নগদ বিকাশে অনলি বিকাশে 1350 টাকা সেন্ড মানি করে তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবা। একাধিক ফ্রেন্ড 2জন 3জন ফ্রেন্ড অ্যাড হলে আরো বিশাল স্যার। বা যাদের আর্থিক সমস্যা আছে, থাকতেই পারে, আমারও ছিল, আমিও টাকার জন্য ঢাকা এসে কোচিং করতে পারি নাই, তাদের জন্য সত্য কথা বলবা আরেকটু ছাড় থাকবে ইনশাল্লাহ, আরেকটু ছাড় থাকবে। যদি আর্থিক সমস্যা থাকে, মিথ্যা কথা বলবা জীবন সফল হতে পারবে না। টিচারের সাথে ফ্রড করবা, যতই অনেক পড়তেছো অনেক পারতেছো, একটা জায়গায় গিয়ে ধরা খেয়ে যাবা, দেখবা কেন ধরা খাইছিলাম মনে পড়বা, আরে আমি এটা পাপ করে আসছি। সো আর্থিক সমস্যা থাকলে আমাকে সঠিক কারণ দেখাবো, আর একটু তোমাদের চেষ্টা করবো, আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আমি করি। সো এইটা আর কি। তো কোর্সে দেখো কারা কারা চান্স পাইছে বিগত সালে, অনেক। আমি এখান থেকে চান্স 23 ব্যাচে এইবার চান্স পাওয়া থেকে জাস্ট একাংশ কয়েকটা আমি তোমাদেরকে দেখাই, কে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কততম হয়েছে সুন্দর করে দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 41তম, 35তম, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 69তম, সে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে পাইছে, বিউপিতে পাইছে, চট্টগ্রামে পাইছে। মিফতা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন নিয়ে পড়ার সুযোগ পেয়েছে, সে কিন্তু এখন সেনাবাহিনীতে আইএসএসবি করতেছে, আইএসএসবিতে সে গ্রিন কার্ড পাইছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর পাইছে। অর্পণ ঢাকা বিশ্ববিদ্যালয় সিউনিটে পাইছে কমার্স থেকে, আবার সে কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে বিউনিটে পরীক্ষা দিয়ে সেখানে 41তম হয়েছে, এই অর্পণ চৌধুরী চট্টগ্রামের। ঠিক আছে। সো তোমরা যারা সায়েন্স থেকে দেখছো, মেডিকেল টার্গেট প্লাস ভার্সিটি বিভাগ পরিবর্তন করে দিবা, তোমাদের জন্য এই কোর্স, কমার্সের জন্য এই কোর্স, কেউ মিস করো না। আরও আছে, আমি কয়টা দেখাবো। এরা দেখো, আহমেদ মুন্না কোথায় চান্স পাইছে, নওশিন কোথায় পাইছে, তানিশা কোথায় চান্স পাইছে, সবকিছু পজিশন অনুযায়ী দেওয়া আছে, আমি আরও দেই। স্বর্ণা জাহাঙ্গীরনগরে 360তম হয়েছে। অভিজিৎ কোথায় পাইছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাইছে, জিএসটিতে পাইছে আমাদের ফারজানা ইয়াসমিন, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। আবার আমার পেইড ব্যাচের স্টুডেন্ট মাইশা মারজানা জিএসটিতে কত পাইছে, আঞ্জুমান জিএসটিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D1 ইউনিটে দ্বিতীয় হয়েছে আমার প্রিয় স্টুডেন্ট মেজবাউদ্দিন শাওন, ও চট্টগ্রাম D1-এ উপ ইউনিটে সে কিন্তু দ্বিতীয় হয়েছে। এই কোর্সের স্টুডেন্ট, ওরাই একসময় তোমার মতো এরকম পেইড ব্যাচে ক্লাস করছে আমার পেইড ব্যাচে। আবার এই যে আদিবা ওর ছবি প্রকাশ করতে চায় না, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 687তম হয়েছে, এবং সে আইআর ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছে। এই গত বছর শুধু গত বছরের কয়েকটা শুধু দিলাম, কয়েকটা, সবকিছু দেওয়া সম্ভব হবে না, এগুলো দেখানো সম্ভব না। নুসরাত জাহান বর্ষা ঢাবিতে চান্স পাইছে, আর কয়েকটা চান্স পাইছে। সেও ঢাবিতে চান্স পাইছে, আরো কয়েকটা চান্স পাইছে। এই যে ফয়সাল, ঠিক আছে, আরো আছে, মহিমা আছে, প্রিয়ন্ত আছে, তারিফ আছে, আরো কে আছে, কয়েকটা আছে, এরকমই। সো এরকম আরো অনেক আছে, আমি সবকিছু দেখাইতে পারলাম না, উল্লেখযোগ্য কয়টা দেখাইলাম এই আর কি। সো তোমরা যারা মনে করো আমার কোর্স থেকে কয়টা প্রশ্ন কমন পড়ছে এই বছরে, এই 23 সালে, এই যে ডিউতে 30টার মতো 25টা, রাজশাহী চট্টগ্রামে 39টা বিভিন্ন ইউনিট মিলেয়া, জিএসটিতে বা গুচ্ছতে 24টার মতো 30টা থেকে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি B+ ইউনিটে মিলেয়া 60টার মতো প্রশ্ন কমন পড়ছে আমার এখানে। এখন প্রশ্ন যে কমন পড়ছে সেই ভিডিওগুলো দেখার জন্য এগুলাই স্ক্যান করো, এগুলো স্ক্যান করলে তোমার জন্য যথেষ্ট। তাহলে আমি তোমাদের টেকনিক দিয়ে পড়াবো, মজায় মজায় পড়াবো, লাইভ ক্লাস হবে, সাথে সকল বিশ্ববিদ্যালয়ে পাচ্ছ, এক্সাম ব্যাচ পাচ্ছ, মডেল টেস্ট পাচ্ছ, এরকম আল্লাহ দিলে কমন পড়ার রেকর্ড রয়েছে, সবই আল্লাহর লীলা খেলা নাকি। চেষ্টা করি আমি সর্বোচ্চটুকু পড়াইতে। সো এখানে তুমি দেখতে পাবা 23 সালে কতটুকু কমন পড়ছে, কোথায় কি সবকিছু দেখে। এবং এই কোর্সটা কিন্তু মানবিকের জন্য, বিজ্ঞানের জন্য, ব্যবসা শিক্ষা শাখার জন্য, যারা মেডিকেল ডেন্টাল পরীক্ষা দিতে বা নার্সিং, তোমাদের সবার জন্য। আবার এসএসসি 24, 25, 26, 25-এর তো অনেক অ্যাড হয়ে গেছে, কারণ এখন থেকে যদি প্রিপারেশন নাও কলেজ লাইফের শুরু থেকেই বা এখন সেকেন্ড ইয়ার থেকেই, যে কোনো বিষয়ে চান্স না টপ করতে পারবা। 26 ব্যাচ কলেজে উঠছে নতুন, কে 26 ব্যাচে আসো, কে 24 ব্যাচের, কে 25 ব্যাচের, একটু কমেন্ট করে জানাও তো, আমি দেখতে চাই। 26 ব্যাচ কলেজে নতুন উঠছো, এখন থেকে সিরিয়াস হও। এখন প্রচুর প্রতিযোগিতা কিন্তু চলে বিশ্ববিদ্যালয়ে, তুমি এখন থেকে আমার সাথে একটু করে আগায় যাও, সকল বিশ্ববিদ্যালয় প্রিপারেশন হয়ে যাবে, তুমি আগায় থাকবা। বা যারা সেকেন্ড টাইমার, সামনে জাহাঙ্গীরনগর টার্গেট, রাজশাহী টার্গেট, চট্টগ্রাম টার্গেট, গুচ্ছ টার্গেট, এটা একদমই মিস করো না। ইনশাল্লাহ যে ভরসাটুকু পাবা, যেরকম ভালো পড়া পাবা, এটা তোমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে। সো কেউ যদি অ্যাড হতে চাও 50% ডিসকাউন্টে আমার এই নাম্বারে বিকাশে অনলি বিকাশে 1350 টাকা সেন্ড মানি করবা, তারপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লাস্ট 3টা ডিজিট আমাকে জানাই দিবা। চাইলে এগুলো স্ক্রিনশট রাখতে পারো যুক্ত হওয়ার জন্য। আর যারা আমার ক্লাস করছো অলরেডি, এই শেষ সময় এসে, লাইভের শেষ সময় এসে তোমরা একটু বলো তো ক্লাস কেমন লাগছে, একটু ওদেরকে জানাও, তাহলে ওরা একটু ভরসা পাবে। আর এইখানে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আমার ফেসবুক পেজ, যারা ইউটিউবে দেখছো আমার প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এই জিকে ইউটিউব ফেসবুক পেজে, ফলো দিয়ে দাও এখনই গিয়ে ফেসবুকে গিয়ে। আর যারা
ফেসবুকে দেখছো এই নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল, এইটা দিকে তুমি সাবস্ক্রাইব করে দাও, এখানে সকল ক্লাস রেকর্ডেড পেয়ে যাবা। নাবিল হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব করে ডান লিখে জানাই দাও, এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউবে তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারো সব ক্লাস পেতে চাইলে। ক্লিয়ার? সো এতটুকুই, আজকে আর কথা বাড়াবো না। তোমরা যদি অ্যাড হতে চাও তাহলে এখানে নাম্বার প্লাস সব কিছু দেওয়া আছে, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, স্ক্রিনশট রাখো। ভর্তি হলে আগামীকাল বা পরশুর মধ্যে হয়ে যাও 50% ডিসকাউন্ট পেতে চাইলে, এবং একাধিক ফ্রেন্ডকে নিয়ে অ্যাড হলে কিন্তু তুমি একটা বিশাল ডিসকাউন্ট পাবে ইনশাল্লাহ। 2 জন 3 জন 4 জন যতজন ফ্রেন্ড হও, তুমি দেখাও ক্লাসগুলা, ওকে বলো যে কিরকম সুবিধা। আর এইচএসসি 24 25 26 যেই হও, সেকেন্ড টাইম আর যেই হও, এই কোর্স মিস করো না। পরেও তুমি এটা কিনবা, কিন্তু তখন তোমার টাকা লাগবে আরো 500 থেকে 700 টাকা বেশি, তখন তো ডিসকাউন্ট থাকবে না। এই কোর্সের অরিজিনাল প্রাইস কিন্তু 2500 টাকা লেখা আছে, দেখো। পরে তুমি ওই ডিসকাউন্টটা পাবা না। ক্লিয়ার? তাই তোমার এখন ভর্তি হওয়াটাই আমি মনে করি যৌক্তিক। আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তুমি দরকার হয় 1 সপ্তাহ পরে ভর্তি হও, 10 দিন পরে ভর্তি হও, বা যেই তারিখে ভর্তি হও, তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাখলে যেটা হবে, আমি তোমার জন্য ডিসকাউন্টটা রাখবো। পরে দেখবো যখন মেসেজগুলো আসে যে নাবিল ভাই আপনার সাথে আগেই কথা বলে রাখছিলাম, আমি তো আগেই কথা বলছি, তো ডিসকাউন্টটা আমার জন্য রাখেন। তো তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দেন, নাম্বারটা সেভ করো, ডিসকাউন্ট পেয়ে যাবো। আমার এই লাইভের ক্যাপশনে তুমি দেখবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ক্লিক করলে তুমি ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপে চলে যাবা। ঠিক আছে? আমার কমেন্টও এই কোর্সের পুরো ডিটেলস দেওয়া আছে। সো এতটুকুই কথা, আজকে আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেল। সবাই ভালো থেকো। আর এখনও যাদের ক্লাসটা ভালো লেগেছে পোস্টে একটা রিয়েক্ট দিয়ে দিও, আর আইডিতে একটা শেয়ার করে রাখো, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দিলে আমার জন্য উপকার হয়। আর তোমাদের জন্য আরও যদি ক্লাস চাও তাহলে এই কাজগুলো করে দিতে পারো। চাইলে আমার যাদের হোয়াটসঅ্যাপ নাই, তোমরা আমার এই ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ না থাকলে ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যেটা হবে, তোমার সাথে কমিউনিকেট করতে সুবিধা হবে ইনশাল্লাহ। তোমার পিতামাতার সাথে কথা বলে দিতে চাইলে কথা বলে দিতে পারো, কোনো সমস্যা নাই, সকল কিছু সুযোগ আছে। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার সবার কাছে? সবাই কি বুঝতে পারছো? এই যে পেড বেসে শিক্ষার্থীরা কিন্তু সুন্দর করে লিখেছে, তো তোমরা ওদের সাথে যোগাযোগ করো, যুক্ত হতে পারো। আমি বলবো কেউ মিস করো না, ওরা যেহেতু বলেছে তোমাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। কারো কোনো কোর্স নিয়ে প্রশ্ন আছে, কোর্স নিয়ে কারো কোনো জানার কিছু আছে থাকলে আমাকে জানাই দাও। কোনো ধরনের প্রশ্ন কোর্স নিয়ে বা কোনো কিছু থাকলে আমাকে জানাই দাও। ওকে, এতটুকুই, আজকে আর কোনো কথা বলবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকো। আর পেড বেচের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা যুক্ত হবা আগামীকাল দিনের মধ্যে, তারাই রাত 9টা বাজে প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, এটা কিন্তু লাইভ ক্লাস হবে না। সো বাসায় আব্বু আম্মুকে বুঝাও, টাকা একটু ম্যানেজ করে হলেও অ্যাড হয়ে যেতে পারো। আর আর্থিক সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করো, আমি সেটা দেখবো ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। এইচএসসি পরীক্ষা চলে, যাদের 24 ব্যাচ, এইচএসসিতে আগে ফোকাস করো, ওইটা কোনোভাবেই হ্যাম্পার করা যাবে না। রুটিন শীঘ্রই হয়তো চলে আসবে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক, সে অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। আর এর ফাঁকে ফাঁকে যতদিন রুটিন না দিচ্ছে, একটু এই ক্লাসগুলো দেখতে পারো, কন্টিনিউ করতে পারো। ভর্তি হয়ে থাকলে তুমি নিশ্চিন্তে থাকো যে এইচএসসি শেষ, তোমাদের ইনশাআল্লাহ নাবিল ভাই আছে, আমি পুরো গাইডলাইন দেবো। তুমি কিন্তু কিছু বুঝো না, মিডিয়াম স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, আমি আছি, আমি তোমাদেরকে ওইভাবে ইনশাআল্লাহ নার্চার করবো। জিকের পাশাপাশি বাংলা ইংলিশ কী পড়বা, কোন বই পড়বা, কীভাবে কী করবা, আমি সব ঠিক করে দিব, কোন টেনশন নাই। সো অ্যাড হয়ে গেলে তুমি পার্সোনালি সকল কিছু সমাধান করতে পারবা, আর ক্লাস তো ডেফিনেটলি করতেই পারবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট, ভালো থেকো। সবার জন্য শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি এখানে শেষ করছি। আমি অনেকটা টায়ার্ড, এখনও স্টিল আমি খাই নাই। টাটা, গুড বাই। অ্যাড হওয়ার থাকলে এই এখন ক্লাসের পর নাম্বারটা সেভ করে, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নকটা দিয়ে ফেলো, ব্যাস তোমার সাথে আমি যোগাযোগটা করে ফেলি। তুমি হচ্ছে আমাকে আর অ্যাড হলে কালকে হয়ে যাও, যাতে তুমি পেড ব্যাচে যুক্ত হয়ে ক্লাসটাও করতে পারো ডিরেক্ট। কালকের পরে ক্লাস মিস করো না, কারণ কয়েকটা ক্লাস হয়ে গেছে, ওই রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলতে পারবা। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক বেশি সুস্বাস্থ্য কামনা করছি, সবার অনেক মঙ্গল কামনা করছি। সবাই অবশ্যই পিতামাতাকে অনেক শ্রদ্ধা করবা, সম্মান করবা, কাজে হেল্প করবা, ভালো ব্যবহার করবা। আর সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।